স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, আছেন বাসুদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। আমার হাতে বামে আছেন সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় নতুন পথ হাজারো চ্যালেঞ্জ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাকে দিয়ে বলছিলাম যে নতুন পথ হাজারো চ্যালেঞ্জ। 17 ফেব্রুয়ারি শপথ নিয়েছে নতুন সরকার। দিন হিসেবে 5 দিন গেল। বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে। কেমন মনে হচ্ছে নতুন সরকারের নতুন পথ চলা? কি বলবেন এই 5 দিন পরে এসে? মাত্র 5 দিন গেল, কিন্তু তারেক রহমানের বা প্রধানমন্ত্রীর কর্মচাঞ্চল্য দেখে, তার উপস্থিতি দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে, আরও বেশি। কেননা ছুটির দিনে অফিস করা, শহরের যে ট্রাফিকের ভোগান্তির ভেতরে নিজেকেও একজন ভুক্তভোগী হিসাবে রাজপথে পরিচালনা করা, এমন বিরোধী দল যারা পরাজিত হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুল নিয়ে দেখা করা, সব কিছুর পরে মনে হচ্ছে যে আমরা যে গণতান্ত্রিক রূপান্তরটি আশা করছিলাম তার শুরুটি কিন্তু দারুণ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর থেকে অনেক পিছিয়ে আছেন মন্ত্রীরা, বিশেষ করে কয়েকজন মন্ত্রিসভাটি যখন গঠিত হয় আমরা উন্মুখ হয়েছিলাম যে পরিবর্তিত বাংলাদেশের ধারক বাহক বা নির্দেশক মন্ত্রিসভাটি আমরা পেলাম কিনা। এক অর্থে নবীন প্রবীণ মিলিয়ে আমরা অনেকখানি খুশি যে নতুনদেরকে কাজ দিতে হচ্ছে। আর যারা প্রবীণ তাদেরও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা খুব কম, কারণ আপনি জানেন যে 20 বছরের মতো এই দলটি শাসন ক্ষমতার করিডোর দিয়েও হাঁটতে পারেনি, নির্বাচন করতে পারেনি, কোনো মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে সিলেবাস হারানো দলের মতো অবস্থা। আচ্ছা, এখন কিন্তু কিছুজন মন্ত্রী হয়েছেন, বিশেষ করে আমরা সবাই তার নাম জানি, খলিলুর রহমানের কথা হয়েছে, রবিউল আলমের কথা হচ্ছে। তাদের বিশেষ করে কয়েকজন মন্ত্রী, আমি জানি না তাদের দায়িত্ব গ্রহণের সাথে সাথে কি মিডিয়াকে মন্তব্য করতে হবে? আর উনি কেন মন্তব্য করবেন? উনি কি মন্ত্রণালয় সম্পর্কে কিছু বুঝতে পেরেছেন? মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কি ধরতে পেরেছেন? এটি ধরতে তো একজন চৌকস মানুষেরও কয়েক সপ্তাহ লাগার কথা। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়েছে গণমাধ্যমের কাছে এসে মুখ খোলার। যেমন একজন চাঁদার নতুন সংজ্ঞা দিয়েছেন, আরেকজন ধরেন আপনার কালচারাল মিনিস্ট্রির দায়িত্বে উনি লতা মঙ্গেশকর কি নেহা কাক্কর এদের মতো করে বাংলাদেশে প্রতিভা দাঁড় করাতে চান। উনি বাংলাদেশের কোনো শিল্পীর কথা মনে করতে পারেননি। ফলে এই জিনিসগুলো হয় কি, আপনি জানেন যে অতীতে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই জাতীয় অনেক কিছু কিন্তু আমাদের মগজে ঢুকে যায় এবং পারসেপশন খুব পাওয়ারফুল। তখন আপনি ওই মানুষটাকে আর নিরপেক্ষভাবে দেখেন না, ওই মানুষটাকে দেখতে শুরু করেন তার বাড়তি কথার জন্য। আমার মনে হয় এই সরকারের প্রধানমন্ত্রী যেভাবে সরকারটিকে পরিচালনা করতে চাচ্ছেন, তিনি নিজে ফ্রন্টে যে উদাহরণ তৈরি করছেন, তার আসলে কিন্তু মন্ত্রিসভাকে সেটি ফলো করতে হবে। এবং এই পরিমিতি বোধ, এই ভিশন, যেমন দেখেন 180 দিন, আমি একসময় সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতাম, আমরা সরকারের 100 দিনের কথা বলতাম। 100 দিন মানে কিন্তু 3 মাস। আমি দেখেছি যে প্রধানমন্ত্রী 180 দিনের কথা, 6 মাসের কথা বলেছেন, খুবই ভালো। তবে সংসদীয় ব্যবস্থায় আপনি যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। এর মানে কিন্তু এই না যাকে আপনি বাদ দিয়েছেন সে খারাপ লোক, তাও না। আপনার দরকার দক্ষ যোগ্য মানুষ যে আপনাকে সহযোগিতা করতে পারবে সরকারটিকে সময়ের সাথে যেটা প্রয়োজন। আপনি বলছিলেন সরকারের চ্যালেঞ্জ কি? এই সরকারের চ্যালেঞ্জের কোনো সীমা পরিসীমা, হাজারো চ্যালেঞ্জ। কেননা আমাদের স্কাই রকেটিং এক্সপেকটেশন। ডক্টর ইউনূসের সরকার 18 মাস আমাদের নষ্ট করে দিয়ে গেছে। 18 মাসে 18টি কাজও হয়নি। তারা ব্যস্ত ছিলেন তাদের কারো কারো ইনকাম ট্যাক্স মৌকুফে, নতুন নতুন লাইসেন্সে, আর অপ্রয়োজনীয় সব কথামালায়। কিন্তু আমরা হাসিনার মতো একটা ফ্যাসিস্টের বিদায়ের পরে রাষ্ট্রের যে সংস্কারটি 18 মাসে হতে পারত, সেটি হলে কিন্তু নির্বাচিত সরকারের উপরে চাপ অনেক কম হতো। এখন তাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন। আর অর্থনীতির অবস্থা আমি বলবো যে যেভাবে আওয়ামী লীগের বাটপারি, ব্যাংক লুট ইত্যাদি ঘটেছে, এই সরকারকে দারুণ দক্ষতার সাথে অর্থনীতি পরিচালনা করতে হবে। কাজেই বলবো চ্যালেঞ্জ অনেক, তাদেরকে মনোযোগের সাথে শাসন করতে হবে। তারা জনসমর্থন পেয়েছেন, কিন্তু মানুষ তাকিয়ে আছে শাসনের দিকে। জি, আবার আপনার কাছে আসবো। দৈনিক যুগান্তরের সম্পাদক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, এই যে আশরাফ কায়সার বলছেন, মানুষ এটা বলছে যে শুরুটা কিন্তু দারুণ, নানা দিকে নানা বার্তা আছে যে দারুণ শুরুটার, কিন্তু এই যে চ্যালেঞ্জও আছে সামনে, এবং আপনার চোখে এই 5 দিন বা শুরুটা, পথ চলাটা কেমন মনে হচ্ছে? এত অল্প সময়ে তো একটা সরকার সম্পর্কে মন্তব্য করা খুবই ডিফিকাল্ট।
তবে আমি মনে করি যে কথাটা আপনি নিজে বলছেন, মর্নিং শোজ দ্য ডে। তারেক রহমান সাহেবের কতগুলো পদক্ষেপ আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি। যেমন তিনি শহীদ মিনারে গেলেন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে। আপনার পাকিস্তান আমলে 25 বছর, মানে 52 সাল থেকে ধরেন, ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত, তার পর্যন্ত এই যে মোনাজাত করলেন করার পরে, ইট ইজ আওয়ার কালচার, নট অনলি রিলিজিয়াস মানে দিকটা, এটা আমাদের পার্ট অফ আওয়ার কালচার, পার্ট অফ আওয়ার লাইফ, প্রেয়ার করাটা। তো এইটা করে তিনি একটা তাক লাগিয়ে দিয়েছেন মানুষকে। এটা কিন্তু যেমন মানুষকে তাক লাগিয়েছেন মানে খারাপ অর্থে না, মানুষকে অভিভূত করেছেন। তারপরে তিনি যে প্রোটোকল নিচ্ছেন না, প্রোটোকল শুধু না, তিনি সরকারি যানবাহন নিচ্ছেন না, তিনি সরকারি জ্বালানি খরচও নিতে যাচ্ছেন না। রাস্তার ঘাটে যেখানে সেখানে তিনি যাচ্ছেন, যেখানে কোথাও গাড়ির বহর ছিল আগে 14-15টা করে থাকতো, 4টায় নামিয়ে আনা হয়েছে এবং 4টায় নামিয়ে আনছে। আমার মনে হতো যদি যানজটটা কম থাকতো উনি আরও কমাতেন। মানে এগুলো তার এক ধরনের নতুন দৃষ্টিভঙ্গি। তেমন পরিবারকে গুরুত্ব দেওয়া, ফ্যামিলি লাইফ হলো আপনার বেহেস্তের মতো। ফ্যামিলি লাইফ যা ডিস্টার্ব হয়ে গেছে, ফ্যামিলি লাইফকে গুরুত্ব দেওয়ার জন্য সমাজকে এই বার্তাটা উনি দিতে চাচ্ছেন যে ফ্যামিলি লাইফকে গুরুত্ব দাও। এই যে ফ্যামিলিকে নিয়ে বারবার সামনে নিয়ে আসতেছেন, এটা তো ফ্যামিলিকে করার, গুরুত্বপূর্ণ করে তোলার জন্য না, জাতির সামনে একটা বার্তা দিচ্ছেন তিনি। তার পোশাকের দিকে তাকান, ভেরি সিম্পল ড্রেস, কোনো রকম আড়ম্বরতা নাই। সিম্পল মানে কি, এর চেয়ে সিম্পল আর হয় না। আর সাদা শার্ট, রংটা যে সাদা, এটার মানে কি? এটা মানে হলো যে আপনি কাপড়ের দিকে মনোযোগ দেবেন না, মনোযোগ দেবেন ওটা কি বলছে সেই দিকে। চাকচিক্যমের ড্রেস পরে আমাদের না হিরোরা বা আমাদের রাজনীতিবিদরা যে সমস্ত করে, যে আমদানি করে দৃষ্টি আকর্ষণের দৃষ্টি আকর্ষণে তার কোনো মাত্র কোনো কথা হয়। জাতির উদ্দেশ্যে যে ভাষণটা তিনি দিলেন, এইরকম অনাড়ম্বর ভাষণ এবং প্রয়োজনীয় কথাবার্তা বহুদিন পর আমরা শুনলাম। কিছুটা শুনেছিলাম প্রফেসর ইউনূসের মুখে, মানে ইমিডিয়েট বললে, জিয়াউর রহমানের কথা আলাদা, কিন্তু এটাও তার দেখা যাচ্ছে। কিন্তু এখন তার মন্ত্রিসভাতে দুই একটা জিনিস আছে যেটা আশরাফ কাজার কিছুটা ইঙ্গিত দিয়েছে। আমি মনে করি যেমন চাঁদা নিয়ে যে কাণ্ড করলো এই মন্ত্রী, এগুলো হয়তো এখনো সংশোধনের সময় আছে, কারণ এদেরকে মুখে লাগাম টানতে হবে, মিডিয়া দেখলেই পাগল হইতে হবে, ভাইরাল হওয়ার জন্য উন্মাদ হইতে হবে। আবার আমাদের টুকু ভাই, তিনি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কথাটা বলছেন, তাহলে তো ইকবাল হাসান মাহমুদ টুকুর নামের 3টা পার্টি বদলাইতে হবে। ইনকিলাব জিন্দাবাদ যদি না চলে, তাহলে ইকবাল হাসান মাহমুদ, এই 3টা শব্দ তো বিদেশি শব্দ। আসসালামু আলাইকুম বদলান, এটাও তো বিদেশি শব্দ। আইন, আদালত, পেশকার, তার কাগজ কলম সব বদলে ফেলতে হবে তাইলে। তো এগুলো আমার মনে হয় যে খুব কম জেনে, মানে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত। দিলে হয় কি, সরকার বিব্রতকর অবস্থায় পড়ে না। তো ছোটোখাটো এই 2-3টে ত্রুটি ছাড়া আমি মনে করি বাকি কোনো ক্ষেত্রে আমাদের, যেমন মিলন আজকে শিক্ষামন্ত্রী আমাদের, তিনি আজকে একটা শিক্ষক ইয়েদের সঙ্গে বসছিলেন, তো সেখানে তিনি বলেছেন যে আপনারা আমাকে, আপনাদের কাছে আসতে হবে না, আমরা আপনার কাছে যাব, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে আপনারা দুর্নীতি করতে পারবেন না। দুর্নীতি করলে কিন্তু আমি ছাড়বো না। আমি এবং আমার প্রতিমন্ত্রী দুজনে কেউ দুর্নীতির সাথে জড়াবো না, আমরা শপথ গ্রহণ, কাউকে জড়াতেও দেবো না। কাজে দুর্নীতি করলে কিন্তু আপনারা যে যাই বলেন না, কোনো পার পাবেন না। সোজা হুঙ্কার, এইটাকে বলা হয় কনস্ট্রাকটিভ একটা দিক নির্দেশনা, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তারপরে নকলের বিরুদ্ধে তার অতীত যে উদাহরণ অসাধারণ। তো সেই ক্ষেত্রেও আমি মনে করি যে এই মন্ত্রণালয়টা একটা যথোপযুক্ত লোককে দেওয়া হয়েছে, যিনি শিক্ষার উপরে পিএইচডিও করেছেন। তো এগুলো ভাবলে পরে মনে হয় যে এই সরকার ভালো করবে। যেমন খলিলুর রহমানের কথাও বলতেছিল, আমি খলিলুর রহমানকে সমর্থন করব। এই কারণে করব যে তার যে দৃষ্টিভঙ্গি, বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গি এলা লোক বাংলাদেশে কয়টা আছে? হ্যাঁ, আমরা তার বিরুদ্ধে, আমি নিজেই তার বিরুদ্ধে কথা বলেছি যে বিদেশি নাগরিক তো বাংলাদেশে বহু জায়গায় বহু লোক রয়ে গেছে। কাজে একটা বিদেশি নাগরিক বলে একটা জাতির, একটা সন্তানের সেবা দেশ গ্রহণ করবে না, এটা তো যুক্তিসঙ্গত কথা নয়। আমি মনে করি এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা সঠিক সিদ্ধান্ত। হয়তো অনেকে এটা আহত হবে আমার কথা শুনলে পরে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীকে সমর্থন করব। কারণ তাকে তো পুরো বিশ্ব, বাংলাদেশ মানে তো এখন আর এটাতে, পৃথিবীটা তো সাধারণ কোনো পৃথিবী না, পৃথিবী এখন একটা ভিলেজ, একটা গ্রাম। এখানে বহুদিকে তাকিয়ে একটা রাষ্ট্র চালাইতে হয়। নৈতিক মানদণ্ড যেমন রাষ্ট্রের থাকতেই হয়, তেমনি তার চেয়ে বেশি থাকতে হয় কৌশলগত অবস্থানগুলো কি হবে আপনার। সততাই একমাত্র যুক্তি নয়, সততার সাথে দক্ষতা একটা সম্পর্ক রাখতে হবে আপনার। গুড ফর নাথিং লোক দিয়ে আপনি কি করবেন? ভালো লোক কিন্তু অপদার্থ, এরকম তো আছে না আমাদের সমাজে। যেমন প্রফেসর ইউনূসের উপদেষ্টা পরিষদে এমন সব লোকজন ছিল
যেগুলোকে নেওয়াটা মানে আমি মনে করি জুলাই বিপ্লবের সঙ্গে বা জুলাই জাগরণের সঙ্গে গুরুতর সংঘাত সৃষ্টি করেছেন তিনি নিজের। এগুলো ঠিক হয়নি। এই সমস্ত এনজিও মার্কা, এইসব মুরগির দোকানদার, এদেরকে তিনি নিয়ে গেছেন আপনার উপদেষ্টা পরিষদ। তারা তো ঠিক করতে, শাড়ি বা এগুলো ঠিক করতে করতে টাইম শেষ। কাজ করবে কখন? মিষ্টি মিষ্টি কথা বললে তো হয় না। তো এগুলো মাথায় রেখে আমি বলতে পারি যে তার এই যে 180 দিনের যে কর্মসূচি, এই 180 দিন আমাদের অপেক্ষা করা উচিত। তবে সংবাদপত্রের মানুষ হিসেবে আমি বলবো যে আমরা ভুলটাকে ভুলই বলবো, সঠিকটাকে সঠিকই বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, এই যে ভুলটাকে ভুল বলা, গণমাধ্যমের ভূমিকা এবং সঠিকটাকে সঠিক বলা, সেই জায়গায় নতুন সরকারের চ্যালেঞ্জ এবং দুটো বিষয় একটু দৃষ্টিপাত করতে চাই। যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমরা সেনাবাহিনী উচ্চ পর্যায়ে রদবদল দেখেছি, সব মিলিয়ে কি মনে হচ্ছে? প্রথমে বলি যে 5 দিনে মূল্যায়ন করা যায় না। এখন এমন একটা সময়ে সেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে যে 2 দিনের মধ্যে রোজা, এবং দায়িত্ব গ্রহণ করে তাকে বাজার স্থিতিশীল করতে হচ্ছে। অর্থাৎ যে বাজার সে এর আগে উত্তরাধিকার সূত্রে দেখভাল করেনি, সেই বাজার তাকে দায়িত্ব নিতে হচ্ছে যে রমজানের 2 দিনের মধ্যে। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার যেমন একটু আগে উনি পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, তার সময়কালে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, এমন চুক্তি করা হয়েছে যে চুক্তির সম্পর্কে আমরা পুরোপুরি জানি না, এবং যদি সত্যি আমাদের ওই পরিমাণ কৃষিপণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হয়, সেই কৃষিপণ্য অত হাজার কোটি টাকার আমরা আমদানির অবস্থায় আছে কিনা, পারবো কিনা, এবং তৃতীয় দেশ, যে দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের দ্বন্দ্ব আছে, এরকম কোনো দেশের সঙ্গে কাজ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপের একটা পড়বে। এটা কিন্তু আমাদের মতো বৈশ্বিক দক্ষিণের দেশের জন্য অত্যন্ত কঠিন কাজ। যেমন ধরুন, এমন অনেক দেশের সঙ্গে বাংলাদেশের কাজ করতে হতে পারে যে প্রচুর বিনিয়োগ করতে পারে, আবার তাকে হয়তো ওই দেশ পছন্দ করছে না, সেক্ষেত্রে বাংলাদেশ কী করবে? আবার আপনার প্রতিবেশী দেশ, যার চীনের মতো ওরকম বিনিয়োগ সক্ষমতা নাই, কিন্তু কৌশলগত কারণে তার সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হচ্ছে, আপনি 1% ট্যারিফ কমাতে পেরেছেন, তো এই সব কিছুর সাথে যোগ হচ্ছে আরও 15টা বোয়িং আপনাকে কিনতে হবে। আপনি পুরনো কয়েকটা ড্রিম লাইনারই রাখার জায়গা পান না, সেগুলোই ঠিকমতো আমাদের চালানোর ব্যাপারে আমরা বিশেষজ্ঞ নই কেউ এখানে এভিয়েশন, তারপরেও যতটুকু আমরা শুনি, তো এই বিরাট সংখ্যক বিমান আনা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো কিন্তু সহজ কাজ না। আমি একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করলাম। তো সেক্ষেত্রে 5 দিন মোটেই যথেষ্ট না, কিন্তু সময়টা এমন যে হাজার হাজার ক্যামেরা দাঁড়িয়ে আছে যে একটা সংবাদ তাকে বানাতেই হবে, আজকে পেতেই হবে যে কোনো মূল্যে, এবং লক্ষ লক্ষ সামাজিক মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, এবং সেখানে আবার বিভিন্ন রকম চ্যানেল, তারা বসে আছে যে কথা মাটিতে পড়ার আগেই সেটা ধরে নিতে হবে যে উনি কেন এই কথাটা বললেন। এর মধ্যে যেটা ভাই বললেন যে কেউ কেউ আবার একটু জনপ্রিয় হওয়ার জন্য কিছু বক্তব্য দিয়েও ফেলেছেন, এরকম 4-5টা বক্তব্য আসছে। তারা কল্পনাও করতে পারছেন না যে এই বক্তব্য কত দূর যেতে পারে। মানে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য বা গণমাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য বক্তব্য 5 দিনে দেওয়াটা ঠিক না। আমরা প্রথমে প্রত্যাশা করেছিলাম যে মন্ত্রিসভা হয়তো ছোট আকার দিয়ে শুরু হবে, তারপরে এটা বর্ধিত হবে। দেখেন, এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলেছিলাম যদি 30 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে যে কাজটা করা যায়, আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি, আমরা তো সরকার পরিচালনা করিনি, আকারটা ছোট হলে ভালো হয়। না, ছোট থাকবে না, বাংলাদেশের জন্য ছোট আকারের তো হয় না, এটা আসলেই বড় করতে হয়, কিন্তু আস্তে আস্তে এটা বাড়ানো। এখন যেটা দাঁড়িয়েছে সেটা অনেক বড়, অনেক বড়, মানে এটাই হয় সাধারণত আমাদের এখানে 50 জন, 49, তার সাথে 10 জন উপদেষ্টা, যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, সব মিলে 60 জন। এবার কিন্তু এর মধ্যে 41 জন একেবারে নতুন, অর্থাৎ যাদের, সেটা আলাদা কথা। আমি বলছি যে আমরা অনেকে মত দিয়েছিলাম গণমাধ্যমে যে ছোট দিয়ে শুরু করে তারপর সম্প্রসারণটা করা। হয়তো এটা দলের সিদ্ধান্ত, দল হয়তো ভালো মনে করেছে যে একবারে আমি একটা সংখ্যা আনি, তারপরে যিনি পারফর্ম করবেন না, ভালো করবেন না, তাকে আমি পরিবর্তন, আমি ধারণা করছি যে এটাই হয়তো যিনি সরকার প্রধান আছেন বা যারা নীতি নির্ধারক তাদের ধারণা। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু প্রসঙ্গটা এই জন্য তুললাম যে সব কিছু মিলে 5 দিনে মূল্যায়ন করা যায় না, 1 সপ্তাহে মূল্যায়ন করা যায় না। এই যে 100 দিনের যে কথা আগে ছিল, 100 দিন কিন্তু এটা যুক্তরাজ্যের একটা রীতি আছে যে প্রথম 100 দিন খুব বেশি তাকে কিছু বলে না, এরপরে বিবিসি, গার্ডিয়ান সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যে 100 দিনের মূল্যায়ন। মার্কিন যুক্তরাষ্ট্র আছে, অন্যান্য দেশেও আছে। ওনার 106 মাসের মতো একটা সময় চেয়েছেন, একটা যৌক্তিক সময়। এখন আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, দুটো, সেনাবাহিনীর রদবদল খুবই স্বাভাবিক ঘটনা, পুলিশের রদবদলও খুব স্বাভাবিক ঘটনা। আমরা কিছু জিনিস অভ্যস্ত হয়ে গেছে দীর্ঘদিন, আমরা এর বাইরে চিন্তা করতে চাই না। যেমন অনেক উন্নত দেশ আছে যে প্রেসিডেন্ট বা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো সেট পাল্টে যায়, তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার সেনাবাহিনী বলেন, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কেউ থাকে না। এটা একটা পদ্ধতি। খুব কম সংখ্যক ইউরোপে দেখা যায় পুরনো দু একজনকে রেখে দেন। অ্যালেন গ্রিনস্প্যান ছিলেন ফেডারেল রিজার্ভের প্রধান, তাকে রেখে দিয়েছিলেন, রিপাবলিকানরা দিল, ডেমোক্র্যাটও রেখে দিয়েছিলেন। এগুলো খুব ব্যতিক্রমী ঘটনা, এর বাইরে এগুলো খুব স্বাভাবিক, এটা হতে পারে। এবং আপনি রদবদল হবে, এটাই স্বাভাবিক। দেখুন,
সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির শীর্ষ পদে কাকে দেবে সেটা তো সরকারেরও পছন্দের বিষয়। আমি কাকে প্রধান করব, কাকে দ্বিতীয় প্রধান করব, তাকে তৃতীয় প্রধান করব, সৌদি আরব থেকে শুরু করে আপনি গিনি বিসাও পর্যন্ত যদি জানেন বা তুভুলু টোগাতে জানেন, সেখানে একই রকম। আমাদের লক্ষ্য রাখতে হবে যে যিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি বঞ্চিত না হন, এটাই হচ্ছে আমাদের অবজারভেশনের বিষয়। কিন্তু কাকে গুরু দায়িত্ব দেবেন সেটা কিন্তু এক ধরনের পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। কিন্তু যে চ্যালেঞ্জটা, সে চ্যালেঞ্জটার কথায় আসি। অন্যতম এখন প্রধান একটা চ্যালেঞ্জ পুলিশ বাহিনী পুনর্গঠন করা। আমি আগেও বলেছি যে পুলিশ বাহিনী কিন্তু এটাও একটা পলিটিক্যাল ডিসিশন। তার অর্থে এই নয় যে রাজনৈতিক বিবেচনায় পুলিশ নিয়োগ করতে হবে, কিন্তু পুলিশ বাহিনীর পুনর্গঠন একটা রাজনৈতিক প্রক্রিয়া। কারণ এটা সেনাবাহিনীর মতো না বা একটা সিভিল ব্যুরোক্রেসির মতো না, সেটা বিরাট কাজ এই সরকারের জন্য। এবং সেটা এমন হতে পারে এই 6 মাসের মধ্যেই তাকে দৃশ্যমান কিছু অগ্রগতি দেখাতে হবে যে কতদূর পুনর্গঠনটা হলো। এরপরে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির প্রসঙ্গে দেখেন, খুব পুরনো আলোচনা আমাদের এখানে। এখন তো তবু সামরিক বাহিনীর কিছু আলোচনা গণমাধ্যমে আসে, একসময় তো আলোচনা আসতোই না। আমরা কোন আলোচনাগুলো করব না সেটা আলাদা বিষয়। আমরা প্রকিউরমেন্ট নিয়ে আলাপ করবো কিনা, অস্ত্রপাতি নিয়ে আলাপ করবো কিনা, সেগুলোর অবস্থার উপর নির্ভর করে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র যেটা পারে, ভারত যেটা পারে, পাকিস্তান যেটা পারে, আমরা হয়তো ওই পর্যায়ে এখনো পারি না, অতটা উন্মুক্ত না, হয়তো সেই পর্যায়ে যখন যাবে তখন করা যাবে। কিন্তু আমরা এটুকু তো বলতে পারি যে পেশাদারিত্ব যেন সেখানে নিশ্চিত হয়, সে ভালো লোকগুলো সেখানে থাকে। এমন একই রকমভাবে সিভিল ব্যুরোক্রেসি নিয়ে কথা উঠছে, যেটা একটু আগে আপনি বলছিলেন যে ধরুন আমি 40 জনই তরুণ দিলাম, এই সরকার সিদ্ধান্ত নিলে জীবনে কোনোদিন দায়িত্ব পালন করে না, আমলাতন্ত্রে ছিল না, কোনো প্রশাসনিক না, রাজনীতি করেছে বা রাজনীতি করেনি, ভালো মানুষ, দক্ষতা আছে, তার ব্যবস্থাপনা দক্ষতা আছে, আমি তাকে মন্ত্রী করলাম। তাকে তো নির্ভর করতে হবে আমলাতন্ত্রের উপরে। আমরা তাকে নেতিবাচকভাবে কেন দেখছি? নেতিবাচকতা দেখতে দেখতে এটা কারণটা হয়েছে আমলাতন্ত্রকে আপনি রাজনীতিকীকরণ করে ফেলেছেন। একজন মন্ত্রীকে তো সচিবের উপর নির্ভর করতেই হবে, তার ওই কাঠামোর উপর তো নির্ভর করতে হবে। মন্ত্রীকে অ্যাকাউন্টিং জানতেই হবে, তাকে কি হিসাব নিকাশ জানতে হবে, তাকে কি সব না, তিনি দিক নির্দেশনা দেবেন, তিনি রাজনৈতিকভাবে তাকে নির্দেশনা দেবেন, কিন্তু তাকে ওই পরিমাণে ওয়াকিবহাল থাকতে হবে যে আমি কি করা হচ্ছে বা কিভাবে করা হচ্ছে। বাকিটা করবেন তো তার যারা সরকারি কর্মকর্তা আছে, যে কাঠামো আছে। উত্তরটা হলো বোথ সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ব্যাপারে এই সরকারকে মন দিতে হবে, যে তার পেশাদারিত্ব যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্য তার দক্ষতা হালনাগাদ থাকে, এবং সে যেন এই সময়ের উপযোগী একটা আমলাতন্ত্র আমরা তৈরি করতে পারি। আমি তো অবশ্যই নির্ভর করব, আপনি যাতে আজকে আমাকেও বানান, আমি কালকে গিয়ে সচিব সহ প্রত্যেকের উপর নির্ভর করব, সেটাই কাঠামো। কিন্তু এখানে ব্যাখ্যাটা দেওয়া হয় উল্টা। সো এটা বড় চ্যালেঞ্জ। আর অন্য যে দুটো আমি 1-2 লাইন বলে পরে হবে তার আরেকবার আসবো, সেটা হলো রাজনৈতিক চ্যালেঞ্জের কথা এই মুহূর্তে আমরা আলোচনা করছি না, এখনো সংসদ শুরু হয়নি। খুবই শক্তিশালী প্রতিপক্ষ পেতে যাচ্ছে বিএনপি, এবং যে প্রতিপক্ষ পেতে যাচ্ছে তাদের রাজনৈতিক ইতিহাসের এটা সর্বশ্রেষ্ঠ অর্জন, এবং পরবর্তীতে কি হবে সেটা আমাদের পক্ষে এখন বলা কঠিন। কিন্তু তারা মোটেই নিষ্ক্রিয় থাকবেন না, ওই আগেরগুলো ভুলে যেতে হবে, কি 100 দিন ছিল কে না ছিল। আমার ধারণা তারা পূর্ণমাত্রায় সক্রিয় থাকবেন, অতি সক্রিয় থাকবেন, তর্ক বিতর্ক সহ যতভাবে এর সুযোগ গ্রহণ করা যায়। এটি ছড়া কাটার সংসদ হবে না বা গান গাওয়ার সংসদ হবে না। যে চ্যালেঞ্জটা বিএনপির জন্য হবে সরকারের জন্য বা পার্লামেন্টে, তারা রাজপথে যাবেন নাকি পার্লামেন্টে সরব থাকবেন। এখন রাজপথে না যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেটা তো সেই চ্যালেঞ্জ তাকে নিতে হবে। এই জায়গাগুলি নিয়ে আবার পরে বিস্তারিত আলোচনা আসবো। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, এই যে নানা আলোচনা এলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং নানা বিষয়, এবং এর মধ্যে দিয়ে পুলিশের পুনর্গঠনের বিষয়টি সব মিলে আপনার চোখে এই পথ চলাটা কেমন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক যারা ইতিমধ্যে আলোচনা করেছেন। একটা সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেই হবে। রাজনৈতিক থাকে, অর্থনৈতিক থাকে, সামাজিক থাকে, সাংস্কৃতিক থাকে, বৈদেশিক বিষয় থাকে, সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সরকারকে অগ্রসর হতে হয়। পুলিশ বাহিনীর পুনর্গঠন সেটা তো প্রয়োজনীয়, কারণ গণ অভ্যুত্থানের সময়কার পুলিশ বাহিনীর যে ভূমিকা এবং তাদের মধ্যে যে ট্রমাটা হয়েছিল, এবং 18 মাসেও তো সেটা একটা স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থায় ফিরে আসছে বলে মনে হয় না। কারণ এখনও পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণের মধ্যে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা অবনতি ঘটেছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত চলমান আছে। কাজে সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে তো সক্রিয় করতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের বাইরে তো অন্য কোনো নাই। সেনাবাহিনী এই 18 মাস ধরে ছিল, আর কতদিন থাকবে? সেনাবাহিনী তো পাবলিকের সাথে থাকলে পরে সেনাবাহিনীরও চরিত্রটা নষ্ট হয়ে যাবে। কাজে সেনাবাহিনী যেখানে থাকার সেখানেই থাকার দরকার, ক্যান্টনমেন্টেই তাদের জায়গা। তাদের বাইরে জনগণের সাথে জনসম্পৃক্ততায় তাদেরকে আনা উচিত হবে না। তাই সেই জন্য পুলিশ বাহিনীকে সেটাকে পুনর্গঠন করতে হবে, তাদের মনোবল সেটা গড়ে তুলতে হবে, এবং তাদের মধ্যে সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা সেগুলোর ভিত্তিতে তাদেরকে পরিচালনা করতে হবে। সেইটাও নির্ভর করে যে পুলিশ বাহিনী কতটুকু সততা, দক্ষতা নিয়ে একটা রাষ্ট্রের একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ভূমিকা পালন করবে। তাদের উপরে রাজনৈতিক খবরদারি কতটুকু থাকবে, এটা তারা কি রাজনীতি নিরপেক্ষভাবে, দল নিরপেক্ষভাবে
অন্যায় যে করবে, জুলুম যে করবে, সন্ত্রাস যে করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যে ক্ষমতা বা এখতিয়ারজাত যেটা তাদের আছে আইনসঙ্গতভাবে, সেটা কি তারা স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারবে? পারবে কি পারবে না? অতীতে যেটা হয়নি। কারণ নেতাদের, সরকারি দলের মন্ত্রী, এমপি, নেতা, তাদের যে টেলিফোন, সেগুলোর মাধ্যমে একটা সন্ত্রাসী ধরলো, একটা চোর ধরলো, ডাকাত ধরলো, তাদেরকে কিন্তু সেখানে টেলিফোনের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। ইভেন বিচার বিভাগের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটকে টেলিফোন করছে, জামিন হবে কি হবে না সেগুলো আইন মন্ত্রণালয় থেকে নির্দেশিত হয়ে সেই কাজগুলো করতো। তো সেইটা কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে সরকার, সেটার উপর নির্ভর করবে পুলিশের ভূমিকা। আর একটা দুটো কথা আমি এখানে বলতে চাই যে নতুন পথ, হাজারো চ্যালেঞ্জের কথা যেগুলো আলোচনা হয়েছে, এখানে মন্ত্রী পরিষদ তো 49, 10 জন উপদেষ্টা, এখানে 25 জন মন্ত্রীর মধ্যে 16 জন এখানে নতুন, এই প্রথমবারের মতো মন্ত্রিত্ব হলো। 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে তারা প্রত্যেকেই নতুন, এবং এর মধ্যে আছে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তারা মন্ত্রী হয়েছে। ইভেন আমাদের প্রধানমন্ত্রী নিজেও প্রথমবার এমপি সংসদ সদস্য নির্বাচিত হয়েই উনি প্রধানমন্ত্রীর যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করছেন। এখানে প্রবীণ এবং নবীনের যে সংমিশ্রণ সেটা আছে, সেটা নির্ভর করবে একটা যেটা বলছেন যে এখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে সরকারের সামনে কিছু অসঙ্গতি, কিছু অনিয়ম, সেগুলোর ব্যত্যয়, সেগুলো ছাড়া প্রাথমিক যে জেস্টার এবং অস্টারিটি যেটা শো করছে সেটা ভালো। সেটা যদি চলমান রাখতে পারে, সেটা যদি কন্টিনিউ করতে পারে, সেটা কিন্তু আমাদের তো অভিজ্ঞতা, পুরনো অভিজ্ঞতা খারাপ, পুরনোর দিকে যেতে চাই না। কারণ এর সাথে তো সাইকেল চালিয়ে যাইতো, কি বলে যেন, অফিস করতো, বন্যার সময় গলা পানিতে নেমে ত্রাণ বিতরণ করতো, যেটা তার প্রয়োজন নাই দেখানোর জন্যে। তার মানে এরকম কিন্তু আছে, কাজে সেগুলো দেখে তো আমরা অভ্যস্ত। এখন নতুন কিছু দেখলে ওই যে বলছে না যে চুন খেয়ে আমাদের মুখ পুড়ে গেছে, দই দেখলেও আমাদের ভয় করে। তো সেই জন্যই এখন আমাদের অপেক্ষা করতে হবে যে ভবিষ্যতে কোন দিকে যায়। কিন্তু সূচনা যেটা হয়েছে সেটা ভালো, মানুষের অ্যাপ্রিসিয়েশন সেটা আছে, সেগুলো আছে। কিছু কথা যে মন্ত্রীদের কথা, কয়েকজনের কথা বলতেছে, আমি বলতেছি যে মন্ত্রীদের, আমি এটা যখন তারেক রহমান সাহেবের সাথে বেগম খালেদা জিয়া মরার পরে আমরা দেখা করতে গেছিলাম, আমি ব্যক্তিগতভাবে তাকে বলেছিলাম সেটা, শোক প্রকাশের জন্য যখন গিয়েছিলাম, যে আপনার এই মন্ত্রিসভার সদস্যদের সবার তো কথা বলার দরকার নেই, তার একজন মুখপাত্র থাকতে পারে যে মন্ত্রী পরিষদের বক্তব্যগুলো প্রতিদিন ব্রিফ করবে তারা। সেই ধরনের একটা মুখপত্র মানে নিয়োগ করলেই আমার মনে হয় যে ভালো। তার মানে প্রত্যেক মন্ত্রী যদি কথা বলতে থাকে মিডিয়ার সামনে, মিডিয়া কিন্তু অনেক বিষয় মুখ থেকে মানে টেনে বের করে নেয় খবর। একটা কথা মনে আছে যে বেগম জিয়া যখন ওই যে অবরোধ চলতেছিল, যে অনির্দিষ্টকালীন অবরোধ, এই জন্য শেখ হাসিনা বলতো যে এই অবরোধ তো এখনও চলমান আছে, এটা উইথড্র করে নেই। তার মানে সাংবাদিকরা কিন্তু নানা কথা, তাদের সাংবাদিক দায়িত্বও সেটা, তারা সেটা কথাগুলো বের করে নেয়। সেই জন্যে এই মন্ত্রীদের, এমপিদের, তারা কিন্তু অতি কথন যদি হয় তাহলে কিন্তু তারা আসলে বিপদে পড়বে। কাজে কথার চেয়ে কাজ তাদের বেশি করা দরকার, যে কাজে এটা প্রমাণ হয়, কথা বেশি নয় কাজ বেশি, এই নীতিতে তাদের চলা দরকার। এবং আমার মনে হয় যে তাদের একটা মুখপত্র থাকা দরকার, যে তারা ব্রিফ করবে যে কী হলো প্রতিদিনের দৈনন্দিন মন্ত্রণালয় ইত্যাদি ব্যাপারে একটা ব্রিফিং সেটা থাকতে পারে। আর এখানে খলিল সম্পর্কে বলছে এটা অপ্রত্যাশিত ছিল, কী কারণে করছে সেটার কোনো ব্যাখ্যাও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দেয় নাই। ইভেন বিএনপির পত্রপত্রিকার গণমাধ্যমের সংবাদ অনুযায়ী দেখি যে বিএনপির যারা নেতা তারাও এটাতে বিস্মিত হয়েছে যে খলিলুর রহমান কীভাবে, যারা তাদের পদত্যাগ দাবি করেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, পদত্যাগ দাবি করেছে, বৈঠকে থাকবে না ইত্যাদিতে বলেছে, বৈঠকে রাখা যাবে না, তার পরবর্তী সময়ে এখন এসে একদম সরাসরি প্রথম দিনেই মন্ত্রিসভার এবং পররাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব সেটা আসলে, সেগুলো কিছু বিষয় শামীম রেজা এখানে উল্লেখ করেছেন যে তার সময়কালে তিনি যেগুলো প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছে সেগুলো দেশের জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে পড়বে, যেই চুক্তিগুলো সে সম্পাদন করে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়। কারণ নির্বাচনের 3 দিন আগে চুক্তি, এটা তো কোনো দরকার ছিল না। কারণ আমেরিকার কোর্ট তো সেটা বাতিল করে দিল, তার এই যে শুল্ক আরোপ, কিন্তু তারপরেও সে প্রেসিডেন্সিয়াল অর্ডারে সে কিন্তু আবার 15% শুল্ক সেটা সেখানে বহাল করলো। এই যে ঘটনাগুলো ঘটতেছে সেটা 3 দিনের আগে আমাদের এই চুক্তি না করলে কি আমাদের দেশটা রসাতলে যেত? তাহলে এই যে কাজগুলো করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা হিসাবে খলিলুর রহমান সাহেব যে ভূমিকাটা পালন করেছেন ওখানে বলে মানে সবারই ধারণা এবং আছে, তাহলে সেই ক্ষেত্রে তার এই ভূমিকা দেশকে কোন বিপদের মুখে ঠেলে দিচ্ছে সেটা একটা আছে। এখন ওই যে মিলন ভাইয়ের কথা বলছে, মিলন ভাই কিন্তু আমার সিনিয়র। আমি যখন হল সংসদে ফজলুল্লাহ হলে সহক্রীড়া সম্পাদক ছিল, উনি আমার ভিপি ছিলেন ওই হলে, খুবই প্রিয় মানুষ, খুব ভালো, আমাদের একই হলে আমরা থাকতাম ফজলুল্লাহ হলে।
তো মিলন ভাইও কিন্তু যেমন একটা কথা বলে ফেলছেন, ওখানে বলছেন যে ঠিকই আছে যেটা শিক্ষকদের সাথে বলছে। আজকে একটা ভিডিও দেখছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে ওখানে শিক্ষকদের সাথে যেভাবে মানে কথা বলছেন সেটা আমার কাছে একটা সৌজন্যমূলক মনে হয় নাই। এক, 2 নম্বর কথা হলো যে উনি বলছেন যে শিক্ষকরা আপনারা শিক্ষকতা যদি করে না পোষায়, সেই শেখ হাসিনার সময়কালের মতো কথা, ইভেন এই অন্তর্বর্তীকালীন সময়কালের মতো, যে না পোষাইলে তাহলে শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য কিছু করেন। এই কথাটা মিলন ভাইয়ের মুখ থেকে আমি প্রত্যাশা করি না। আশরাফ কায়সার, আমরা এর আগের পর্বে নানা বিষয় নিয়ে নানা চ্যালেঞ্জ নিয়ে আলাপ করছিলাম, একটু রাজনৈতিক চ্যালেঞ্জের দিকে যদি দৃষ্টি দিই, আমরা জানি যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ বা 2-1 দিন আগে। যেই সংসদীয় গণতন্ত্রের প্রত্যাশায় আমরা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় আছি, অপেক্ষায় আছি, এই জায়গাটিতে রাজনৈতিক চ্যালেঞ্জ, এবং আমরা জানি যে এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এক ধরনের এর মধ্যে টানাপোড়েন আছে, এবং বিরোধী দলের ভূমিকায় জামাত, এনসিপি সব মিলে বিএনপির সামনে রাজনৈতিক চ্যালেঞ্জটা কতটা কঠিন? দেখুন, প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে রাজনীতির মাঠ স্থিতিশীল করতে হবে। কারণ আমাদের গত 18 মাসে মব ভায়োলেন্স, যখন তখন রাস্তা অবরোধ, এবং কে কোথায় গুপ্তভাবে ঢুকে আছে বেরিয়ে আসতেছে, এইসব দেখে দেখে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ। মানুষ এখন দেখুন বিএনপিকে ডিসাইসিভ রায় দিয়েছে কেন? কারণ সে যেন আর কোনো অজুহাতও না দিতে পারে তার কোনো রকমের অক্ষমতার কারণে অথবা গুড গভর্নেন্সের স্বল্পতার কারণে। আচ্ছা, তাহলে রাজনীতির মাঠটাকে আপনাকে শান্ত এবং স্থিতিশীল করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, রাজনীতি সমাজ চালায়, অর্থনীতি চালায়, দেশ চালায়। কাজে সেটিতে যদি আপনার স্থিতি না আসে, সমাজ জীবন কিন্তু অস্থির থাকবে। তার মানে আমাদেরকে রাজনীতিটি যেন 12ই মার্চের পরে পার্লামেন্টে ঢুকে যায়। দেখুন, পার্লামেন্টে এত সব ফ্যাসিলিটি রাখা, আপনার বিরোধী দলের অবস্থান 70-76টির মতো, এবং আমি কিন্তু সংখ্যা দিয়েই শুধু বিচার করতে চাই না, তাদের কারো কারো কিন্তু যোগ্যতা আছে যে আপনি পার্লামেন্টটাকে মানে একাই সংসদ কাঁপিয়ে দেওয়ার মতো তাৎপর্যপূর্ণ করা, জবাবদিহিমূলক করার, এমনকি সরকার দলীয় সদস্যদেরকেও আগের মতো চুপ করে মুখ বুজে বসে থাকতে হবে এমন কিন্তু না, ওই বিধানের পরিবর্তন আসছে। তার মধ্যে আপনি এই যে ধরেন আজকে ঐকমত্য কমিশনের সংস্কার মানেন অথবা বিএনপির 31 দফা মানেন, আপনাকে সংসদীয় ব্যবস্থায় অনেক পরিবর্তন আনতে হবে। আপনাকে ডেপুটি স্পিকার করতে হবে বিরোধী দল থেকে। আপনাকে চিন্তা করতে হবে যে সংসদীয় কমিটিগুলোকে কি করে আরো কার্যকর করা যায়। কমিটিগুলো কিন্তু প্রায় মৃতপ্রায় হয়ে থাকে, তাদেরকে আমরা কোনো চ্যালেঞ্জ করতে দেখি না, এবং মন্ত্রণালয়কে কোনো চ্যালেঞ্জ। আপনি কি যদি খেয়াল করে দেখেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদীয় কমিটি, একটা মন্ত্রণালয়কেই কিন্তু 4 ভাবে দেখার একটা ভঙ্গি তৈরি করা আছে আমাদের কাঠামোতেই। কিন্তু এই এন্টিটিগুলো কাজ করছে কিনা, আমাদের দুর্ভাগ্য হচ্ছে সবাই মিলে কাজ না করার একটা ঐক্যমত্যে পৌঁছায়। এই সংসদ যেন সেটি না হয়। অতএব রাজনীতির মাঠটি সংসদে চলে যাওয়া উচিত। এমনকি সাংবিধানিক সংস্কার পরিষদের নিয়ে যে বিতর্ক, সেটাও সংসদেই হোক, সেটা আমরা শুনতে চাই যে বিএনপির মূল বক্তব্য কি। ওই দিন তো কয়েক মিনিটের মধ্যে সালাউদ্দিন আহমেদ বললেন, কিন্তু এটার ধারাবাহিকভাবে তারা বলুক তারা জুলাই আগস্টের সংস্কারকে কিভাবে বাস্তবায়ন করতে চায়। তাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেটা আমরা জানতে চাই। কাজেই পার্লামেন্ট যেন হয়ে ওঠে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র, এটি বাস্তবায়ন করতে হবে। দেখুন, আমাদের অতীতের অভিজ্ঞতা, এই যে একটি ডেপুটি স্পিকার বা 4টি সংসদীয় কমিটি এরকম দেওয়ার পরেও সরকারি দলের আচরণের কারণে কিন্তু অনেক সময় সংসদ কাজ করে না। কে স্পিকার হচ্ছেন, কোন রাজনৈতিক সদিচ্ছায় সংসদ চলছে, এই বিষয়গুলো মুখ্য। আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু আমি অন্যভাবে দেখি, একজন প্রধানমন্ত্রী হয়েছেন যিনি 17 বছর নির্বাসনে ছিলেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যিনি 9 বছর গুম হয়েছিলেন, একজন পানি সম্পদ মন্ত্রী হয়েছেন তিনি 12 বার জেলে গেছেন। এই বায়োডাটাগুলো যদি আমরা প্রতিদিন একবার নিজের জন্য আওড়াই, তাতে করে আপনি একটা সুশাসন, একটা ভালো রাজনীতির একটা শপথ প্রতিদিন নিতে পারেন। অন্য আর 10টি মন্ত্রণালয়ের মতো, অন্য আর 10টি মন্ত্রিসভার মতো কিন্তু এই মন্ত্রিসভার অবস্থা না। নিয়মতান্ত্রিকভাবে প্রতি 5 বছর পর পর ইলেকশন হলে যেভাবে দক্ষ অদক্ষ নবীন প্রবীণ তৈরি হতো, তার কিন্তু ঠিক উল্টোটা হয়। যে কারণে আপনি দেখেন যে প্রতিমন্ত্রীদের প্রায় সবাই নবীন, প্রায় অনেকেই প্রথমবারের মতো এমপি হয়েছেন। এই প্রত্যেকটা জিনিসকে আমি ইতিবাচকভাবে দেখি। যা বললেন পুরোটাই তো সংসদীয়, মানে সরকার দলীয় পক্ষে। উল্টো দিকে যদি যান, জামাত এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ কি মনে হচ্ছে? দেখুন, জামাত এনসিপি তাদের প্রাণ ভোমরা হচ্ছে জুলাই আগস্টের
সংস্কার প্রস্তাবনা। তারা এটি আবার একটা মজার ঘটনা আছে, যেই এনসিপির রাজনীতি টিকে আছে জুলাই অগাস্টের সংস্কার নিয়ে, সে কিন্তু চার্টারে সই করেছে 3 দিন আগে শপথ নেওয়া। খেয়াল করেছেন? তাহলে এতদিন কেন করেনি? কি সমস্যা ছিল? আর আমি সেই সিগনেচারটি দেখেছি, সেখানে কোনো শর্ত ছাড়াই তারা সিগনেচার করেছেন। তার মানে এটিকে তারা রাজনীতির উপজীব্য করতে চায়। জামাত ইসলামী তো চাই, ধরেন যেই দলটি এই দেশের অস্তিত্ব স্বীকার করেনি বা স্বাধীনতা চায়নি, তাকে গতকালকে শহীদ মিনারে ফুল দিয়ে বিরোধী দলীয় স্ট্যাটাস হিসাবে, আচার হিসাবে করতে হয়েছে। কাজেই তাদেরকে অনেক কিছু গলধকরণ করতে হচ্ছে নতুন রাজনীতির কারণে। আবার অনেক কিছু তাদের মনে রয়েছে, যেটি ইলেকশনের আগে আমরা দেখেছি কি করে বাংলাদেশকে তারা একটি ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছিল। আপনি যদি মানুষের দিকে খেয়াল করেন, স্বস্তি নেমে এসেছে জনজীবনে, চেহারায়, পোশাক আচার বা পরিচ্ছদে এবং আচার ব্যবহারে। শোনেন, একটা দেশের মানুষের ধর্ম কি, বিশ্বাস কি, এগুলো তার নিজস্ব ব্যাপার। এটি নিয়ে কোনো মন্তব্য, কে মোনাজাত করবেন, কে ফুল দিবেন, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে এর সুযোগ রয়েছে, আপনি করতেই পারেন। কিন্তু আপনি মানুষকে অতীতের দিকে নিতে পারেন না, মহিলাদেরকে হেনস্থা করতে পারেন না, আপনি নারীদেরকে তার স্বাধীনতা হরণ করতে পারেন না, তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই অপরাজনীতি থেকে, মানে রাজনীতিটাকে ট্র্যাকে তোলার দায়িত্ব কিন্তু বিএনপির। কাজে একটা হচ্ছে স্থিতি তৈরি করা, আর একটা হচ্ছে একটা পজিটিভ রাজনীতির ধারাতে বাংলাদেশকে পরিচালিত করা। তৃতীয় যেটি আমি আপনাকে বলে শেষ করি, আওয়ামী লীগের মতো একটি দল সে কতদিন রাজনীতির বাইরে থাকবে, ক্ষমতার বাইরে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে, এটি আমার ধারণা ঐক্যমত্যের ভিতরে বিচার কাজ অবশ্যই হতে হবে। বিচার নিয়ে কোনো প্রশ্ন নাই, কোনো কিন্তু নাই এবং কোনো রকমের দ্বিমত নাই। কিন্তু বিচার কাজটি গত 18 মাসে খুব বেশি আগায়নি। শেখ হাসিনা ছাড়া আমরা কাউকে ওই অর্থে অভিযুক্ত হতে দেখিনি। সরকারটি যেন প্রতিহিংসা পরায়ণ না হয়ে আইনানুগভাবেই গণহত্যার যারা অভিযুক্ত তাদের বিচার করে। কিন্তু আওয়ামী লীগের দেখুন, আপনি অলরেডি 15টা জেলায় তাদের অফিস প্রায় খুলেছে অথবা খোলার চেষ্টা হচ্ছে। এই বিশৃঙ্খলাও কিন্তু আমাদের জন্য, রাজনীতির জন্য, নতুন সরকারের জন্য ভালো না। কেননা ওই শক্তিটি চাইবে আপনাকে অচল অবস্থা তৈরি করতে এবং নির্বাচনটি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, বয়কটের ডাক দিয়েছে, কিছুই কিন্তু ঘটেনি। তার মানে মানুষ চায় যে ইতিবাচক রাজনৈতিক শক্তি দেশ শাসন করুক এবং সেই জায়গাটিতে সরকারকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, সতর্ক থাকা। জি, কবি আব্দুল হাই শিকদার, এই যে মানুষ চায় স্থিতিশীল গণতান্ত্রিক রাজনীতির মাঠ শান্ত থাকবে, সংসদ মূল কেন্দ্র হবে এবং জামাত এনসিপির বিরোধী দল হিসেবে ভূমিকা এবং বিএনপির যে মোটা দাগের রাজনৈতিক চ্যালেঞ্জের ব্যাপারেই বলতে পারি, বাকিগুলো ধাপে ধাপে আসছি আমি যতটুকু সময় পাবো। প্রথম কথা হলো যে বাংলাদেশ হলো দুর্নীতির একটা মহামৃগয়া। বিশ্ব ইতিহাসে তো বাদ দিয়ে দিলাম, আমার মনে হয় সৌরজগতে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে বোধহয় আর নাই। গত 15 বছরে এটা একটা হাবিয়া দোজখে পরিণত হয়েছিল। এটা ছিল এশিয়ার কসাইখানা, ডাস্টবিন। তো সেইখান থেকে দুর্নীতির থেকে, এটা আমাদের জেনেটিক্যাল প্রবলেম। এখন দুর্নীতি হলো আমাদের যাকে যেখানে দেওয়া গেছে সেখানে সে যতটুকু পেরেছে, যার কিছুই করার নেই সে ওই পাশে সে পানের দোকানদার পান বিক্রি করে, ওদের 2টা সিগারেট দেয়। মানে এটাও দুর্নীতির পর্যায়ে কিন্তু পড়ে। তো এই দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, বাংলাদেশের জায়গায় নেওয়া যাবে না। তারপরে হলো বাজার নিয়ন্ত্রণ, যেটা বলছিলেন যে ক্ষমতাটা হাতে নিয়েই দেখলেন বাজারে আগুন জ্বলতেছে এবং এক লাফে ধরেন যে কাঁচামরিচের দাম ছিল ধরুন 50 টাকা বা 70 টাকা, সেটা এক লাফে ডবল। লেবু তো এখন আগুনের 35 টাকা করে পার পিস লেবু কিনলাম। তো এই বাজার নিয়ন্ত্রণ করতে হবে কঠোরভাবে, এখানে কোনো ভদ্রতা দেখানোর সুযোগ নাই। একটা দেশকে স্থিতিশীল রাখতে হলে, একটা দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য মাও সেতুং বলেছেন যে যারা মানে আপনার শত্রুর সঙ্গে কম্প্রোমাইজ করে তারা হলে আসলে সুবিধাবাদী। আপনি দেশের শত্রু, জাতির শত্রুর সাথে কম্প্রোমাইজ করতে পারেন না। এরা হলো জাতির শত্রু, দেশের শত্রু। এই বাজারে যারা এই উল্লম্পন প্রক্রিয়া করে, এই সিন্ডিকেট, এটাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে একদম। এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই, নইলে জনমানুষের আপনি স্বার্থ সংরক্ষণ করলেন না বলে মনে হবে। এখানে আপনি 10টা সিন্ডিকেটের এই সমস্ত মানে রক্তচোষা বাদুর, এদের জন্য আপনি দেশের কোটি কোটি মানুষকে সাফার করাবেন, এইটা একটা। তারপর হলো অর্থনীতিটা তো একেবারে, এটা আর কোনো অর্থনীতি নেই। টাকা পাচার করতে করতে এটা একটা ভাঙা, আবার সেই শেখ মুজিবের সময়ের মতো বটমলেস বাস্কেট হয়ে গেছে বাংলাদেশ। তো বটমলেস বাস্কেটটাকে আবার গড়ে তুলতে হবে, এটাই সরকারের জন্য বিরাট ব্যাপার। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পুলিশ
এই প্রশাসন 15 বছরে এটা একেবারে আওয়ামীকরণ করে, আওয়ামীকরণের নাম হচ্ছে দুর্বৃত্তায়ন। এই দুর্বৃত্ত প্রশাসন, দুর্বৃত্ত পুলিশ, এগুলোরে মানুষ করার জন্য বিশাল চ্যালেঞ্জ এটা একটা। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। তারপরে হলো আপনার সংসদকে প্রাণবন্ত করা, কার্যকর করা। রাস্তায় যাতে রাজনীতি গড়িয়ে না যায় তার জন্য সরকারি দলকেও দায়িত্ব নিতে হবে। বিরোধী দল তো আছেই, তাকে তো মনে করতে হবে যে সে আওয়ামী লীগ করে না। তাকে যদি দেশপ্রেমিক হতে হয়, তাকে যদি জনগণের প্রতি তার কোনো কমিটমেন্ট থেকে থাকে, তার যদি মিনিমাম কোনো অঙ্গীকার থাকে দেশের প্রতি, তাহলে তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলা উচিত। আবার বিরোধী দলকে স্পেস দেওয়ার ক্ষেত্রেও সরকারি দলকে কিছুটা মানে স্পেস, মানে জায়গা দিতে হবে, ছেড়ে দিতে হবে, নইলে হবে না। আমলাতন্ত্রের কথা বললাম, আমি এটা ঢেলে সাজাতে হবে। এই আমলাতন্ত্র দিয়ে বাংলাদেশ চলে না, চোর স্যাচোর দিয়ে ভরে গেছে। এখানে খুব কমই মানুষ আছে যাদেরকে বলা যায় যে সৎ মানুষ, বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট, নষ্ট, মানে পাপিষ্ঠ। এটাকে কোনো মানবিক পর্যায়ে ফেলা যায় না। তারপরে বিরোধিতার জন্য বিরোধিতা করার একটা স্টাইল আছে আমাদের। যেমন আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম আমাদের ইয়ের সময়, বেগম খালেদা জিয়ার সরকারের সময়, যে 3 বছর আগে, আমি সিপিবি না কোন একটা দলে দিলাম, 3 বছর আগে যে এই গরিব মানার বাজেট যখনই দিল সঙ্গে সঙ্গে ব্যানার নিয়ে নেমে গেল। দেখি বাজেটের ছালটা হলো 2 বছর আগের, মানে ওই যে ব্যানারটা বানায় রাখছিল ওই ব্যানার নিয়ে নেমে গেছে আর কি, গরিব মানার বাজেট। এইগুলো স্টাইল আর কি। এই ছেঁচড়া রাজনীতি ছাড়তে হবে, দায়িত্বশীল হতে হবে, মানবিক হতে হবে। বিরোধিতার জন্য বিরোধিতা করবে, এই বীর ঘর দিন বাংলাদেশে শেষ। জুলাইয়ের জাগরণের পরে আমার মনে হয় এগুলো আমাদের মোরাল ইয়ের জায়গা, দুর্বল, এগুলোকে চেঞ্জ করতে হবে। পররাষ্ট্র নীতি, একটা দেশের পায়ে সমস্ত জাতিকে নিবেদিত করা হয়েছে, সেজদায় ডেকে দেওয়া হয়েছিল। মানে শুধু একটা, যেমন দেশে যেমন এক ব্যক্তি এক রাজনীতি, সমস্ত কীর্তিকলাপ, যেমন জিয়াউর রহমানের নাম মুখে নিলে কবিরা গুনাহ হতো, আপনার জেনারেল ওসমানীর নাম নিলে তো মহাপাপ। একমাত্র একটাই ব্যক্তি, এই যে এক ব্যক্তির জন্য নামে দেশটাকে মানে সারকার করে দেওয়া হয়েছে, তেমনি সমস্ত পৃথিবীর দরজা বন্ধ করে একটা দেশের পায়ের উপরে পড়ে, মানে একটা দেশের, মানে আরেকটা দেশের একেবারে চাকর বাকরে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। সেই জায়গাতে পররাষ্ট্রনীতিকে তার নিজের পায়ে, যেটা আমাদের বলছেন খলিলুর রহমান সাহেবের অনেক দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু ভালো কথাটা উনি বলছেন যে জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি সেইটাকে আমরা দাঁড় করাবো। আমি মনে করি এটা খুব ভালো পদক্ষেপ। তারপরে সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতা ট্রাম্প কার্ড দিয়ে আমাদের শাহরিয়ার কবির ভাইরা বহু খেলা খেলছেন। পূর্ণিমা নামে একটা মেয়েকে নিয়ে একটা নাটক করা হয়েছিল, সেই নাটকের কাছে পুরোটা মিথ্যা। এরকম নাটক বাংলাদেশে তৈরি করা হয় এবং এটার জন্য ইন্ডিয়ান মিডিয়া মঞ্চের মধ্যে দৌড়দৌড়ি করে এরকম উপস্থাপকও আছে, মানে রীতিমতো রিলে রেস, দৌড়, 100 মিটার দৌড়। এই সমস্ত উন্মাদ, এই সমস্ত অসুস্থ মানসিকতার থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সাম্প্রদায়িকতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ শত্রু ওত পেতে আছে, আপনার ঘরের ভেতরে প্রচুর লোক আছে, তাদের এই লোকেরা যাতে কোনো সুযোগ না পায় সেই জন্য সতর্ক থাকতে হবে। আর এটা হলো দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা, যেটার ব্যাপারে আমি মনে করি প্রধানমন্ত্রী অলরেডি যে সমস্ত কথা উচ্চারণ করেছেন। গতকালকেও একজন মন্ত্রী বললেন যে ভাই, মন্ত্রিত্ব করা টাফ ব্যাপার। কারণ আমি 9টায় গেছি অফিসে, মানে আমি চেয়ারে বসার আগে প্রধানমন্ত্রীর ফোন, এই তুমি কোথায়? কম্পিত অবস্থা আমার, যে আমি অফিসটা ঠিক মতো করছি কিনা সেটাও তিনি তদারক করা শুরু করে দিয়েছেন। মানে একদম জিয়াউর রহমানের সেই স্টাইলটা, মানে পিতার ছায়া দেখা যাচ্ছে কাজের মধ্যে। জিয়াউর রহমান যেমন মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমাইতেন কিনা সন্দেহ, সারাক্ষণ কাজ, এইটার দিকে তিনি নজর দিয়েছেন। তারপরে আরেকটা কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই, সেটা হলো জিয়াউর রহমানের আরেকটা গুরুত্বপূর্ণ অবদান ছিল পলিটিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা। শাহজিজের মতো প্রধানমন্ত্রীকেও পলিটিক্যাল কলেজে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা উনি একবার ফেল করছিলেন। তো এই যে এটা জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল একদল প্রশিক্ষিত, রাজনৈতিকভাবে প্রশিক্ষিত, ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে প্রশিক্ষিত, দেশের ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান নিয়ে একদল নেতাকর্মী তৈরি হবে, যে নেতাকর্মীরা ভবিষ্যতে জাতির মধ্যে সত্যিকারের একটা আপনার তৈরি করবে, একটা সুস্থতার বাতাবরণ তৈরি করবে। সেই দিকটা আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী নজর দেওয়া উচিত। জিয়াউর রহমানের এই পলিটিক্যাল কলেজ করাটা, রাজনৈতিক কলেজ, ফিরোজ নুন ছিলেন এটার প্রিন্সিপাল। তো এই পলিটিক্যাল কলেজটা খুব দরকারি। অশিক্ষা কুশিক্ষায় আমাদের শিক্ষাঙ্গন যেমন ডুবে গেছে, তেমনি আমাদের রাজনীতিতেও শিক্ষার অভাবে, প্রশিক্ষণের অভাবে আমাদের নেতাকর্মীরা সস্তা কিছু স্লোগান শিখেছে আর কি। অমুক ভাই এগিয়েছিল, আমরা আছি তোমার সাথে, এই আমি মানে
তোমার অমুক অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব ফালতু অর্থহীন অন্তঃশ্বাসশূন্য কথাবার্তার থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল শিক্ষিত প্রশিক্ষিত নেতাকর্মী তৈরি এখন সময়ের দাবি। জি, অধ্যাপক ডক্টর ইসলাম শামীম রেজা, এই যে সংসদ 12ই মার্চ বসছে, সেইখানে নানা চ্যালেঞ্জ আছে। সরকারি দল হিসেবে বিএনপির চ্যালেঞ্জ, জামাত এনসিপির ভূমিকা, তাদের গঠনমূলক ভূমিকা কতটা আসলে তারা রাখবেন, এবং দিন শেষে আওয়ামী লীগের আবার মাথা চাড়া দিয়ে ওঠার তৎপরতা। শুরুতেই যদি আমার আলোচনা 3টা জায়গাতে স্থিত করি, একটা হলো যে সরকারের তো নিজস্ব একটা চ্যালেঞ্জ থাকে, তার মন্ত্রী পরিষদ, তার ব্যুরোক্রেসি, সেটা একটা। আর একটা যেটা কবি আব্দুল্লাহ শিকদার বললেন যে নিজের দল ঠিক করা, এই আলোচনা কিন্তু এর আগেও উঠেছে। বিএনপি কিন্তু এর আগেও বড় ম্যান্ডেট পেয়েছিল, কিন্তু দল পুনর্গঠিত করা, দল সুসংগঠিত করা কিন্তু অন্যরকম একটা বিষয়। এইবার যে বিরোধী দল পাচ্ছে, সেই বিরোধী দল আমরা ধারণা করতে পারি সংসদে যেমন সক্রিয় থাকবে, সংসদের বাইরেও তারা সক্রিয় থাকবে, মাঠেও। এখন মাঠের মানে এই না যে সারাক্ষণ আন্দোলন করবেন, সেই অর্থে না, অর্থাৎ সংসদের বাইরেও তাদের সক্রিয় দেখা যাবে। আর এই দলটি ইতোমধ্যেই বিপুলভাবে সেবা খাতের সাথে যুক্ত, যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা কিন্তু অগ্রাহ্য করা যাবে না। সেটা অনেকখানি সম্প্রসারিত, এবং বিশেষ করে আমাদের যেখানে সেবা খাত বড় আকারের ধাক্কা খায়, সেই সেবা খাতের উপরে তাদের একটা বড় আকারের নিয়ন্ত্রণ আছে। সেই রাজনৈতিক অর্থনীতিও কিন্তু তাকে একটা সুবিধা দেয়। তো সেখানে যদি বিএনপি দল হিসাবে সুসংগঠিত না থাকে, দল হিসাবে যদি সে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তার জন্য মোকাবেলা করা খুব কঠিন হয়ে পড়বে। এই নির্বাচনের পরে একটা বড় অর্জন জাতি হিসাবে আমরা বলবো যে দেখেন, এত বড় একটা নির্বাচনের পরে কিন্তু আমরা স্থির আছি, বড় কোনো গোলযোগের আমাদের ওরকম কোনো রিপোর্টেড কেস নাই, কিংবা আমরা বড় আকার অস্থিতিশীল কোনো কিছু করি না। অনেক ধরনের অমূলক ধারণা করা হয়েছিল, তার কোনোটাই কিন্তু ঘটেনি। এটা নিয়ে আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই, কিন্তু এটা ভালো। এইটাকে কাজে লাগানো, এটাকে যদি আমরা পুঁজি হিসাবে কাজে লাগি, যে তার মানে জনগণ একটা স্থিতিশীল অবস্থায় আছে, কিন্তু সেই স্থিতিশীল অবস্থার প্রতি রাজনীতিতেও তো উত্তর দিতে হবে যে প্রধান যে দল, সে জনগণের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করছে। এটা আগেই বলেছি আমরা, এটা তো 7 দিনের ব্যাপার, আমরা কিন্তু বসছি 5 দিনের মাথায়। আমি 5 মাস পরে দেখব যে বিএনপি দল হিসাবে জনগণের সঙ্গে কিভাবে যোগাযোগ করছে, বা 1 বছরের মধ্যে তার অবস্থানটা কি। সেটা যদি সুদৃঢ় না হয়, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে সে প্রবলভাবে প্রতিরোধের মুখে পড়বে। যেটা আপনি এনসিপির কথা বলছেন, অন্যদের কথা বলছেন, তাদের তো একটা সমর্থক ভিত্তি তৈরি হয়েছে, তাদের পেছনে তো কিছু মানুষ আছেন। এবং জামাত যতগুলোই সিট পাক, পুরনো যার সাথেই সে জোট গঠন করুক, সে তো অনেক কাঠামোগত দল, সুতরাং তার কাঠামোবদ্ধতাটাকে এত দুর্বলভাবে দেখবার কোনো সুযোগ নেই। সে কয়টা সংখ্যা দিয়েছে এটা অন্য বিচার। সুতরাং এটা পুরোটাই নির্ভর করবে যে সংসদে আপনি কতগুলো রাজনৈতিক বিষয় মোকাবেলা করতে পারবেন। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, এখনই যে আলোচনাটা হচ্ছে শপথ নেওয়া নিয়ে, দুই পক্ষেরই কিন্তু কঠোর যুক্তি আছে। বিএনপির যুক্তি অকাট্য, সে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে যুক্তিটা দিচ্ছে যে কোনটা আছে কোনটা নাই, আমি করতে পারি বা পারি না, রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কিনা, যেখানে শপথের ব্যক্তি নাই, শপথের কোনো উল্লেখ নাই, অতএব এটা সংশোধন না করে। তার মানে বিএনপি এখন থেকে, এটা আগেও বিএনপি বলেছে, সম্ভবত চাইছে যতটুকু সম্ভব একটা কাঠামোর মধ্যে থাকতে। অন্যদিকে একটা গণভোটের কারণে তারও একটা সমর্থক ভিত্তি তৈরি হয়েছে যে আমি দিয়েছি, যেখানে জনগণের একটা সম্মতি। আমরা জনগণের সম্মতি নিয়ে এর আগেও তো কাজের উদাহরণ আছে, শাহাবুদ্দিন সাহেবের সময় আছে। এই যে আগের যে সরকারটা চলে গেল অন্তর্বর্তী, সেটা তো জনসম্মতির ভিত্তিতেই। এগুলো তো আইনি ভিত্তি বললে তো অন্য দিকে আলোচনা যাবে। এখন এই দুটার মাঝে বিএনপি ভারসাম্য কী করে তৈরি করবে, যে একদিকে আইনি ব্যাখ্যা আর একদিকে এক ধরনের জনগণের সম্মতি, সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সুচারুভাবে তাকে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। এবং তাকে একটা মাঝের পথ খুঁজে বের করতে হবে, যে যাতে এই বিরোধী দল, আপনি যে কথা একটু আগে বলছিলেন যে মাঠ গরমের সুযোগটা না পায়, সেই আলোচনাটার জন্য রাজনৈতিকভাবে করা যায়। সেটা পার্লামেন্ট এবং বিয়ন্ড পার্লামেন্টও করা যেতে পারে, পার্লামেন্টের বাইরেও তারা বসতে পারে। এই যে আমি বলছি যে আপাতত যে একটা আন্তরিক পরিবেশ, একটা স্থিতিশীল পরিবেশ, সেটাকে কাজে লাগানো। এবং কিছু ব্যাপার যেটা আলাপ করছিলাম, ছোট ছোট অনেক, যেটাকে যদি বলি জেস্চার, সেটা কিন্তু মানুষকে প্রাণিত করে। এটা বিরাট তরুণ জনগোষ্ঠী, তারা অনেকদিন ভালো আচরণ দেখেননি, যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক জ্যামে অপেক্ষা করেন, তিনি সাধারণ পোশাক পরেন। যদি বলে রাখি, হাই ভাই, হালকা নীল জামাতেও তাকে ভালো লাগে, যদি উনি বেশি সাদা পড়ছেন। নাগরিক হিসেবে আমরা বলতেই পারি যে সিম্পলি যে সবসময়, বরং ওনার উপদেষ্টাদের খেয়াল রাখতে হবে যে সবসময় সাদা পড়লেও সব ব্যাকগ্রাউন্ডে যাবে না, প্রধানমন্ত্রীকে একটু মাঝে মধ্যে অন্য রঙও পড়লে আমরা খুশি হব। কিন্তু এই যে উনি বললেন যে সকাল অফিসে আসা, মন্ত্রীদের খোঁজ খবর নেওয়ার একটা নজরদারি, আমরা এতদিন এগুলো দেখিনি। না দেখতে 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 আমাদের অভ্যস্ততাই তৈরি হয়নি যেটা ঘটতে পারে। কিন্তু সেটাকে আপনার কাজে লাগানো, এবং আপনি যে কথাটা বললেন তার সাথে যদি এক লাইন করে বলি, অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে তো কেউ দ্বিমত পোষণ করছে না, কিন্তু অর্থনীতির বিষয়টা
কিছু গত সরকার ভালো কিছু নীতি পরিকল্পনা তৈরি করতে পেরেছেন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, অন্যান্য সেক্টরের ক্ষেত্রে। তারা অল্প সময় ছিলেন, আমি একেবারে আমরা ঢালাও সমালোচনা করব না, সেটা কাজে লাগানো যেতে পারে। এই সরকার সেটা কিভাবে কাজে লাগাবেন, প্রকল্প নিয়ে ইতিমধ্যে কিন্তু কথা ওঠা শুরু হয়েছে। যে আমরা যদি পরবর্তীতে মেট্রো রেলে যাই, দুটো বিষয় চিহ্নিত করা হয়েছে, যে যারা ঋণ দিচ্ছেন তারা এমন শর্ত জুড়ে দিচ্ছেন যে ওই শর্তে আসলে যারা অংশগ্রহণ করবেন সেই ধরনের কোম্পানির সংখ্যাই কমে যাচ্ছে, মানে ওটা কমপ্লাই করা যাচ্ছে না। এটা কিন্তু একেবারে নতুন জিনিস আমাদের সামনে। ফলে যখনই ওই যারা অংশগ্রহণ করবেন ওই প্রক্রিয়ায় তাদের সংখ্যা কমে যাচ্ছে, স্বাভাবিকভাবে খরচটা বেড়ে যাচ্ছে, কারণ ঋণের শর্তগুলো এরকম। এখন এই আলোচনাগুলো খোলাখুলি হওয়া উচিত রাজনৈতিকভাবে, যে এরকম শর্ত কেন ঋণদাতা আমাদেরকে দিচ্ছে এবং কেন অনেক পক্ষ প্রতিযোগিতা অংশগ্রহণ করে কাজটা পাওয়ার জন্য চেষ্টা করছে না। এটা একটা উদাহরণ দিলাম। আর পররাষ্ট্রের একটা উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, এই মুহূর্তে আমরা এতদিন কি কথা বলেছি, এতদিন কার সঙ্গে আমাদের কি ছিল, এটা আমরা সবাই জানি। বাংলাদেশের রাজনীতি কোথায় স্থিত হয়েছে, জনগণের সঙ্গে রাজনীতি না করে, কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে একটা জায়গায় গেছে। এই আলোচনা বহুবার আমরা করেছি। নতুন প্রধানমন্ত্রীর জন্য খুব বড় না হোক, অত্যন্ত প্রতীকী একটা চ্যালেঞ্জ আছে। ওনার প্রথম বিদেশ সফর কোনটা হবে? ইতিমধ্যে একমাত্র দেশ প্রায় তাকে আমন্ত্রণ জানিয়েছে, ভারত। কিন্তু আমন্ত্রণের সঙ্গে চিঠির অন্য বিষয়গুলো আপনি পড়েন। এই আলোচনা আমি খুব একটা গণমাধ্যমে করতে দেখছি না। 4-5 যদি 7-8টা আনেন, তিনি কিন্তু একদম নিরাপত্তা, তার কানেক্টিভিটি যা যা ছিল অত্যন্ত, আমি যদি বলি রেটোরিক্যালি, খুব আলংকারিকভাবে তিনি কিন্তু বলে দিয়েছেন। একই সঙ্গে প্রায় আমন্ত্রণ, মানে 80% আমন্ত্রণ, যে আপনি পরিবার সহ কখন আসবেন, একটা মিউচুয়ালি অ্যাগ্রিড টাইমে। আমরা ভারত দক্ষিণ এশিয়ার এখনও কেউ কিন্তু ওইভাবে সরাসরি আমন্ত্রণ বার্তা তাকে পাঠায়নি, তার মানে প্রায় আমন্ত্রণ জানিয়ে আছে। এখন পাকিস্তানও কিন্তু আমাদের এক ধরনের গত সরকারের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক উন্নয়নের অবস্থা দেখিয়েছিলেন। বিএনপি ঐতিহাসিকভাবে একটা দক্ষিণ এশিয়ার প্রতি দায়বদ্ধতা বোধ করে, যেটা দক্ষিণ এশিয়ার সংহতি সম্প্রীতি, ঠিক আছে, সার্ক না হোক, যে নামেই হোক বা ইত্যাদি। তাহলে এখন তার তো বড় মুভ এটা, যে তিনি কোথায় যাবেন, মানে আগে কিন্তু মধ্যপ্রাচ্যে যাবেন, আগে ইউরোপ আমেরিকাতে যাবেন, নাকি দক্ষিণ এশিয়ার কোনো, যেমন ধরুন নাগরিক হিসেবে আমার প্রত্যাশা যে মালদ্বীপ দিয়ে সফর শুরু করলে ভালো হয়। আমাদের মতো জলবায়ু পরিবর্তন সমস্যা আছে, ছোট রাষ্ট্র, সার্কের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সার্কে তারা সমীহ করে। ভাই যেটা বলেন, জিয়া রহমানের সময় ভালো সম্পর্ক ছিল, পরবর্তী সরকার সময় ছিল, সব সরকারের সময় মালদ্বীপের ভালো, তো মালদ্বীপ দিয়ে শুরু করলে পরবর্তীতে। কিন্তু চ্যালেঞ্জটা তো হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। জুন জুলাই মাসে গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপার, আমরা এখনো একজনকে পাঠাতে পারিনি রোহিঙ্গা। অনেক কথা বলা হয়েছিল, অনেক ধরনের অ্যাপ্রোচের কথা। আমার ভারতকে লাগবে না চীনকে লাগবে, উনি কিন্তু না সাংবাদিক সম্মেলনে নির্বাচনের পর এটা কথা বলেছেন। আমরা যদি বিভিন্ন দর্শনের কথা এখন বলছি যে বাংলাদেশ আমার সাথে, এটা সবাই বলে, এটা 19th সেঞ্চুরির একটা কমন ডক্ট্রিন, যে পৃথিবীতে সম্পর্ক বলে কিছু নেই, দ্য অনলি থিং এক্সিস্ট করে ন্যাশনাল ইন্টারেস্ট। সুতরাং ওইটা বাংলা করলে ওইটাই দাঁড়ায়। যে জিনিসটা গুরুত্বপূর্ণ উনি বলেছেন, যিনি মাল্টিল্যাটারাল বা মাল্টি পার্টি ডিপ্লোম্যাসিতে যেতে চান, যে এখানে একটা না, প্রয়োজনে একাধিক। কিন্তু আমরা একটু আগে কিন্তু চ্যালেঞ্জের কথা বলেছি, যে আমরা কোনো চুক্তিতে বা আমরা জানি না এমন কোনো বিষয় আমরা আটকে যাচ্ছে কিনা মাল্টি বা বহুপাক্ষিক কূটনীতির ক্ষেত্রে। সুতরাং এইগুলো এই সরকারের, যেমন ঘরোয়া তো বললাম, বড় এবং গুরুত্বপূর্ণ, মানে সরকারের জন্য শুধু না, এটা বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য। বজলুর রশিদ ফিরোজী, যে রাজনীতির মাঠে আপাতত যে আন্তরিক পরিবেশ, আন্তরিক পরিস্থিতি, এটা দিন শেষে কতটা টেকসই থাকবে? ধন্যবাদ। আপনি এর আগে বলছিলেন যে সংসদ বসতে যাচ্ছে 12ই মার্চ, সেই সংসদটা কতটুকু কার্যকর হবে? আমরা কি সমস্ত সমস্যাগুলো সংসদের ভিতরে আলোচনার মাধ্যমে সমাধান করব, নাকি রাজপথেও সেটা একটা উত্তপ্ত পরিবেশ বা তার উত্তাপ রাজপথেও থাকবে? দেখুন, আমাদের ইতিহাস, গত 12টা সংসদের ইতিহাসটা দেখেন, পুরো সময় অনেকগুলো সংসদ কার্যকর ছিল না, এবং যেগুলো পুরো সময় অতিবাহিত করেছে পরিপূর্ণভাবে কার্যকরভাবে সেটা সম্পাদন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি ওয়াকআউট করেছে, সংসদ বর্জন, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বর্জন করেছে। এই সিনারিও কিন্তু আমরা দেখে এসেছি। যেই কথাটা ইতিমধ্যে আলোচনায় আসছে, যে এখানে জামাত এনসিপি মিলে তারা 77টা আসন তারা পেয়েছে, আবার সংরক্ষিত 13টা পাবে। এটা মিলিয়ে 77 আর 13তে 80টা সিট তাদের হয়ে যাবে, না 90টা সিট হয়ে যাবে। তাহলে একটা বড় একটা চাঙ্ক নিয়ে তারা সংসদে থাকবে। এখন সংসদীয় রাজনীতির ক্ষেত্রে সংসদই হওয়া উচিত কেন্দ্রবিন্দু, সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এই পরিস্থিতিটা থাকবে সেই, কারণ এটা বর্ষামুখটা কিন্তু ভিন্ন। ইতিমধ্যেই এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান নিয়ে যে বাকবিতণ্ডা, এবং সেটা না করলে কি করবে, এটা না মানলে পরে এটা জুলাইকে অমান্য করা হচ্ছে, এবং রাজপথে দেওয়ার গতকালকে একটা ইফতার পার্টি ছিল, সেখানে তারা বলেছে যে আমরা রাজপথে যেতে বাধ্য হবো যদি এই শপথ না নেয়। তো এইরকম অনেক কিছু আলামত দেখা যাচ্ছে, সেটা তো খুবই যে শান্তিপূর্ণভাবে আমাদের চলবে এরকম কিছু এখনই পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। কিন্তু আমরা আশা করি, জনসাধারণ আশা করে যে শান্তিপূর্ণ পরিবেশে একটা স্থিতিশীল পরিবেশ থাকুক, শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, জনগণ নিরাপদে তাদের বসবাস করতে পারুক, এটা তারা চায়।
2 নম্বর কথা হলো যে আমি একটা কথা বলতে চাই, সরকারের সামনে চ্যালেঞ্জ। তারেক রহমান সাহেব তাদের নির্বাচনী ইস্তেহার হিসেবে ঘোষণা করেছেন তারা কিন্তু আগামীতে 30 সালের মধ্যে এটাকে $1 ট্রিলিয়ন ইয়েতে নিয়ে যেতে চায় অর্থনীতিটা। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন $460 বিলিয়ন অর্থনীতি 1 ট্রিলিয়নে নিয়ে যাবে। এখানে 2% শিক্ষা খাতে বরাদ্দ, সেটাকে 6% কেমনে নিয়ে যাবে। 0.75% স্বাস্থ্য খাতে বরাদ্দ, সেটা 5% জিডিপি, সেটা নিয়ে যাবে কিভাবে? এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। এই মানে আশাবাদ মানুষের মধ্যে তৈরি করছে। আমরা আশাবাদী হতে চাই যে এগুলো বাস্তবায়িত হোক, কিন্তু সেটা কিভাবে যাবে তার কিন্তু পরিকল্পনাগুলো, একটা লেআউটটা এখানে করা হয়নি। আমি এটা করব, এটা করতে চাই, কিন্তু কিভাবে করব সেটার কিন্তু কোনো পরিকল্পনা, সেটার কিন্তু কোনো ছক, সেটার কিন্তু প্ল্যান, সেটা কিন্তু আমরা দেখি নাই। সেটা দেখা দরকার। আরেকটা চুক্তির কথা বলছেন যে আমাদের সামনে কিন্তু তিস্তা চুক্তিটা ঝুলে আছে। তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে? 2026 সালে গঙ্গা চুক্তিটা নবায়ন যদি না করে, সেটা মেয়াদ শেষ হয়ে যাবে, সেটা নবায়ন করতে হবে। তাহলে এই জন্যই বলছে যে প্রতিবেশী দেশের সাথে ওদের সুসম্পর্কটা, আত্মমর্যাদা, সম্মান, পারস্পরিক যে মর্যাদাবোধ, সেই মর্যাদাবোধের ভিত্তিতে আমাদের যে সম্পর্ক, সে প্রতিবেশী তো আমরা বদলাতে পারবো না, যত খারাপই হোক সেটা বদলাতে পারবো। তার সাথে কিভাবে আমাদের কূটনীতিতে থাকবে? এখনও দেখেন গত বছর কিন্তু তার আগের বছরের তুলনায় যে ভারত থেকে যে আমদানি, সেই আমদানি কিন্তু প্রবৃদ্ধি বেড়েছে। কাজেই তার সাথে কিন্তু আমি যে বাণিজ্য সম্পর্ক ইত্যাদিতে সম্পর্ক, যতই আমি দিল্লি না ঢাকা স্লোগান দেই, সেই সম্পর্ক কিন্তু আমি কাট আপ করতে পারবো না। আবার এখানেও আমাদের লক্ষণীয় যে দিল্লি না ঢাকা স্লোগানের পরে এখন কি ওয়াশিংটন না ঢাকা বলতে হবে কিনা, সেইটাও কিন্তু এখন একটা প্রশ্নের মধ্যে পড়ছে। সেই বিষয়টা বিবেচনা দরকার। আরেকটা বিষয় আমি বলতে চাই যে এখানে এই যে এই আজকে একটা ডেইলি স্টারের লেখা দেখলাম, ডেভিড বার্গম্যান সেটা বলছে যে আইসিটি যে আদালত, আন্তর্জাতিক মানবাধিকার যেটা বিচারের কথা বলছে, যে পতিত সরকারের যে অপরাধ, সেই অপরাধের যে বিচার, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়কালে অগ্রগতি আমরা পরিলক্ষিত করি নাই। তাহলে সেই জায়গায় এসে বার্গম্যান বলছে যে আইসিটি কিন্তু তার নিজের যে প্রসিডিউরের রুল, সেটা কিন্তু তারা ভঙ্গ করতেছে। আইসিটির প্রসিডিউরাল রুলের মধ্যে 9(5) ধারায় আছে যে 1 বছরের মধ্যে এগুলো তদন্ত কাজ সম্পন্ন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। সেটা না পারলে, এক্সেপশন থাকলে পরে সেখানে আরও 6 মাস অতিক্রম করতে পারে, বাড়াতে পারে, এর বাইরে সে যেতে পারে না। তো সেই জন্য সে কিন্তু উল্লেখ করছে যে অনেক মানুষ যাদের একটা জামিন পাওয়া যোগ্য, জামিন দিয়ে দেওয়া উচিত, সেগুলো বলছে। সেটা একটা আছে, সেটাও কিন্তু সরকারের সামনে একটা চ্যালেঞ্জ। এখন এটা করতে গেলেই তার যে বিরোধিতা আসবে, যে তার আইন অনুযায়ী চলবে, কিন্তু মব দ্বারা সেটা পরিচালিত হবে কিনা। আমরা ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেখেছি যে মব দ্বারা কীভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়, সেটা একটা আছে। আরেকটা বিষয় বলে আমি এখানে শেষ করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের নামে কারো নামে দুর্নীতির অভিযোগ আসছে। যে শিকদার ভাই যেটা বললেন যে দুর্নীতিরা, এখানে দুর্নীতির একটা কষাইখানা এখানে পরিণত হয়েছিল। তাই সেই দুর্নীতি, এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের কারো নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। সেই অভিযোগগুলো তদন্ত করার দায়িত্ব কিন্তু এই বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার, সেই সরকার। কারণ তা না হলে কিন্তু জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে তাদের যে জিরো টলারেন্স, সেইটা কিন্তু প্রতিভাত হবে না, সেটা সম্পর্কে জনমনে সন্দেহ থাকবে। সেটাও একটু তদন্ত করা দরকার, তদন্ত করে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা। আমি একটু কথা বলি, যেমন চ্যালেঞ্জের কথা বলছো, তো যে সাপ্লিমেন্ট করতেছি, সেটা হলো যে বিএনপির একটা ঘোষিত একটা কর্মসূচি আছে, সেটা হলো 31 দফা। 31 দফা বাস্তবায়ন করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই সময়ের মধ্যে। আরেকটা হলো যে আপনার ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, এগুলো বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন করতে হলে তো সময় দিতে হবে, একটু সময় দিলে। যেমন আমার খুব ভালো লাগলো আজকে সমাজ কল্যাণ মন্ত্রীর বক্তব্য শুনে, তিনি বললেন যে ঈদের আগে আমরা অন্তত 4-5 কোটি পরিবারকে দিয়ে দেবো এটা। আরেকটা হলো ঢাকা হলো এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। এই দূষিত শহরটাকে মানুষের বাসযোগ্য শহরে পরিণত করা, যে কারণে তার প্রধানমন্ত্রী বলছেন যে আমরা 40টার উপরে খেলার মাঠ করবো নতুন করে। তো ঢাকার থেকে রাজধানী শিফট করার এখন পরিকল্পনা হাতে নেওয়া উচিত। বড় চ্যালেঞ্জ আসলে, বড় চ্যালেঞ্জ। আশরাফ কায়সার একটু কূটনৈতিক দিকে দৃষ্টি দেই। নির্বাচনের পরে এটা মোটামুটি পরিষ্কার যে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ কিছুটা গলছে, কিন্তু আমি প্রশ্ন ঠিক এভাবেই করতাম। এর মাঝে ফিরোজও বললেন যে ঢাকা দিল্লি, ঢাকা না দিল্লি বলতে বলতে এখন আবার ঢাকা না ওয়াশিংটন, অর্থাৎ এই। এবং আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশ হবে, সেটি একটি বড় বার্তা হবে কিনা? নিশ্চিতভাবে এটি যখন পর্যবেক্ষণ করা হয়, সেটিকে গুরুত্বের সাথে করা হয়। দেখুন, আমাদের মানে ক্রাইসিস হচ্ছে, আপনি চায়নাতে যাবেন না ইন্ডিয়াতে যাবেন। এখন ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং যে ধরনের যৌথ নদীগুলো রয়েছে, এবং আপনি গত 18 মাসের অবস্থানটা একবার খেয়াল করেন। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমি একটা কথা বলি, তার শুরুটি ছিল দারুণ, শেষটিও ছিল দারুণ। শুরুটি ছিল ভারতের দিকে মানে সম্মানজনক অবস্থান আদায় করতে চাওয়া, এবং এমনকি শপথ নেওয়ার আগেই
এটি বাংলাদেশে আমরা কখনো দেখিনি। বাংলাদেশে সব দলকে আমরা দেখেছি, মুখে কেউ কেউ হয়তো ভারত বিরোধিতা বলেছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে ভারত বিরোধিতা কেন, ভারতের সাথে সম্মানজনক অবস্থানও দাঁড় করাতে পারেননি। ফলে আমরা মিনমিনে রাজনৈতিক সরকার দেখেছিলাম 54 বছরেই, এবং কারো কারো তো মাখামাখির সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাই বলতে শুনেছি। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস আমাদেরকে প্রথম চমক লাগিয়েছিলেন বলে যে ভারতের সাথে আমাদের সম্মানজনক সম্পর্ক করতে হবে, এবং তাতে করে 18 মাস কিন্তু উনি বিষয়টি টেনে নিয়ে গেছেন, এবং তাতে করে পাল্টাপাল্টি ভিসা বন্ধ করা আরও অনেক কিছু হয়েছে। এবং ভারত যা যা করেছে আন্তর্জাতিকভাবে খুব বেশি সমালোচিতও হয়েছে। আমাদের ল্যান্ড পোর্টগুলো বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে কম দামে কম খরচে আমাদের গার্মেন্টস পণ্য যেত সেগুলো বন্ধ হয়েছে। মজার ঘটনা হচ্ছে ভারত যা যা প্রতিবন্ধকতা তৈরি করে সেটি বাংলাদেশের কল্যাণে চলে আসে। গরু বাংলাদেশের কল্যাণে চলে এসছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের নিজস্ব সক্ষমতা বেড়েছে। 3টি এয়ারপোর্টে আপনি কার্গো ফ্যাসিলিটি দাঁড় করানোর কথা ভেবেছেন। তার মানে হচ্ছে যে অবস্থান নিলে, শক্ত অবস্থান নিলে রাষ্ট্রের চেহারা বদলায়, এটি ডক্টর ইউনূস ভারতের ব্যাপারে দেখিয়ে গেছেন। আর তার বিদায়ী যেই মাঝেরগুলো বেশি না বলি, কারণ আমরা 18 মাস সরব ছিলাম, বিদায়ী নির্বাচনটি ভালো দিয়ে গেছেন। কারণ এই নির্বাচন হবে কি না, অনেক বিজ্ঞ পণ্ডিত এবং যারা সর্বজ্ঞানী বলে নিজেদেরকে, জ্যোতিষী, কেউ মব রাজা, কত ধরনের টাইটেলওয়ালা লোক সমাজে আসলো, তারা বলেছেন আগে নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বলেছেন কালকে সকালেও উনি কোনো নির্বাচন দেখছেন না। তার মানে এরপরও ডক্টর ইউনূস একটা নির্বাচন করেছেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে এই জায়গাটিতে। এখন আমি আপনাকে বলি, বাংলাদেশের জন্য চায়না এবং ভারত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে সম্পর্কটি স্পর্শকাতর বেশি। আর আপনাকে এখন ওই যে পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, এইবার একটু ওয়াশিংটনের বার্তাটি বুঝতে হবে। দেখুন খলিলুর রহমানকে নিয়ে এত আলোচনা কেন? তার দক্ষতা যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে চুক্তিগুলো হয়েছে সেগুলোর দায় তো নির্বাচিত সরকারকে বহন করতে হবে। ও নির্বাচিত সরকারের ব্যক্তিবর্গ কিন্তু তখন বলেছিল চুক্তি সব কিছু জানতে চাই, এখন আমরা বলছি চুক্তি সব কিছু জানতে চাই। কাজেই তাদের একটা দায় রয়েছে, ভালো হোক মন্দ হোক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিগুলো কি আপনার প্রকাশ করা। কেন এই উপদেষ্টাদের তড়িঘড়ি করতে হচ্ছিল, কেন চট্টগ্রাম বন্দরে প্রায় $1 বিলিয়ন লস করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটি করতে গিয়েও তারা পারলেন না, কেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সয়াবিন এবং ভুট্টার ব্যাপারে এবং তার কাছ থেকে বোয়িং কেনার ব্যাপারে চাপ প্রয়োগ করলেন। বিনিময়ে আমি কি পেলাম, সেটি কি 1% শুল্ক? তাহলে আমাদের যারা সাধারণ গণিত বোঝে তাদের একটা হিসাব করার সুবিধা তৈরি হয়ে যাবে, আপনি কি দিলেন আর কি পেলেন। আচ্ছা, এই ওয়াশিংটন ইজ এ নিউ এন্ট্রি ইন আওয়ার পলিটিক্স, এবং খলিলুর রহমান ইজ রাইটলি পজিশনড ওই জায়গাটিতে, তাকে নিশ্চয়ই অনেকভাবে আমরা দেখতে পাবো। এখন ভারতের আমার ধারণা যে চায়না কিন্তু অতীতে শুধু অবকাঠামো পার্টনার হিসাবে সন্তুষ্ট ছিল, এখন কিন্তু সে ওই জায়গায় সন্তুষ্ট না, সে গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে চায়। দেখা করে বলেছে যে সে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণেরও সঙ্গী হতে চায়, এবং তারা বাংলাদেশে কালচারাল সেন্টার করতে চায়। এই আইডিয়া অনেক দিন আগে দিয়েছে। এখন আপনাকে খুব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভারতে যাবেন না চায়নায় যাবেন। আমি খুব খুশি হতাম মালদ্বীপে গেলে, কারণ বাংলাদেশের এই যে রেজিলিয়েন্স, ক্লাইমেট রেজিলিয়েন্স, এটি কিন্তু একটা দারুণ ঘটনা। বাংলাদেশ ব্র্যান্ডিং এর জন্য আমার ধারণা রেজিলিয়েন্ট বাংলাদেশ, এই কথাটি আমি প্রায়ই বলি। এর মতো লড়াকু দেশ পৃথিবীতে আর নাই। সেখানে ক্লাইমেট রেজিলিয়েন্স আমাদের গ্লোবালি বলা উচিত, করা উচিত, কিন্তু বাস্তব হচ্ছে আপনাকে ভারতে কিংবা চায়নায় যেতে হবে। যদিও আমন্ত্রণটি ভারত আগে দিয়েছে, কাজে এটি একটি বিবেচনারও বিষয় রয়েছে। তবে ভারতের সাথে ভারত আগে ভ্রমণ সফর করার সুবিধা হচ্ছে আপনি গঙ্গা চুক্তি থেকে শুরু করে তিস্তার অবকাঠামো থেকে শুরু করে সব বিষয়ে আলাপ করে ফেলতে পারবেন। দেখুন, একজন রাজনৈতিক নেতার, জনগণের ভোটে নির্বাচিত রাজনৈতিক নেতার সুবিধা হচ্ছে জনগণের নামে আপনি অনেক কথা বলতে পারেন, যেইটা শেখ হাসিনা ছিল না, তার কোনো ম্যান্ডেট ছিল না। ফলে সে তার পিতা অথবা তার এই যে অবৈধ সরকার, এগুলোকে ভারত সমর্থন দিচ্ছিল কিনা সেটা ছিল তার কনসার্ন। এখন তারেক রহমানকে বলতে হবে বাংলাদেশের 2/3 জনগণ তাকে ভোট দিয়েছে, তাদের কাছে জবাবদিহি করতে হবে ভারতের সাথে কোনো অসম চুক্তি করলে। এটি ভারত সরকার বোঝার সক্ষমতা আছে। কাজে আমাদের মনে হচ্ছে যে ভারতের সাথে সম্পর্কটিকে আমরা কোনোভাবেই বলছি না যে আপনার সমতা বা সম্মানজনক অবস্থান থেকে 1 ইঞ্চিও নামুক। নামলে কিন্তু আপনি জনগণের সাথে আরও একটি বরখেলাপ করবেন,
আপনার কথার, কিন্তু আপনি কার্যকর সম্পর্কটি করতে হবে, ভিসা আদান প্রদান করতে হবে, আমাদের অসম চুক্তিগুলোকে নবায়ন করতে হবে সমতার ভিত্তিতে এনে। আদানির মতো পাওয়ার প্ল্যান্ট, যেটি বাংলাদেশের অত্যন্ত বাজে চুক্তি, সেটিকে পুনর্মূল্যায়ন করতে হবে। আপনি অন্তর্বর্তী সরকার কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু সেগুলোর কিন্তু আমরা বাস্তবায়ন কম দেখেছি। তাদের ইন্টারেস্টের জিনিসগুলো তারা বেশি বাস্তবায়ন করেছেন, ন্যাশনাল ইন্টারেস্টের জিনিসগুলোতে না। সেই ক্ষেত্রে এই সরকারের সুবিধা হচ্ছে যে তারা নতুন আলোতে Mandate ভারত আছে। বাংলাদেশ সম্পর্ককে বিশ্লেষণ করতে পারবেন, এবং আমাদের প্রত্যাশা হবে এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করে এই কূটনীতি সম্পর্ককে স্থাপন করা। জি, কবি আব্দুল হাই শিকদারি, যে বিএনপির বিশাল ম্যান্ডেট, সেইখানে কূটনীতিতে যে চ্যালেঞ্জ, এবং দিল্লি, ওয়াশিংটন না বেইজিং? এখানে আমি আবারও দিয়ে বলি যে ও যেটা বললো যে ওই যে বিদেশ সফরের ব্যাপারে, হ্যাঁ, আমি তার খুব প্রথম সুন্দর দিকে- একটা প্রস্তাব দিছে উনি, যে একটা নিরপেক্ষ জোনে যান আপনি, দ্বীপরাষ্ট্র, ছোট এমন রাষ্ট্র, একটা জায়গায় গেলেন জি। যে জায়গাটা ইন্ডিয়াকে বৃদ্ধাঙ্গুল দেখানোর শক্তি আছে, দেখিয়েছো আগে। দেখিয়েছে আগে, কাজে এটা একটা নিরপেক্ষ জোন আর কি। এখন যা সরকার তবে- প্রধান আমাদের শপথও আসছে, কাজে আমরা তো ওইটাকে সম্মান দিয়ে ওখানে যেতেই পারি, যে তিনি যেহেতু দেশের একমাত্র প্রেসিডেন্ট কোন বিদেশি রাষ্ট্রের, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওথের অনুষ্ঠানে আসছেন, কাজে সেই ওই সম্মান দিয়ে আমরা মালদ্বীপে যেতেই পারি, এটা কোনো সমস্যা দেখি না আমি। আর চ্যালেঞ্জ পররাষ্ট্র নীতি বাস্তবায়নে যে ইন্ডিয়ার সাথে যতগুলো চ্যালেঞ্জ আছে, একটা হলো আপনার পানি চুক্তিগুলো নিয়ে। আমি তিস্তা আর গঙ্গার কথা বলতেছি, কিন্তু টিপাই মুখে যে আরেকটা ফাঁদ তৈরি করতেছে সেটার ব্যাপারে আমি কিন্তু নিঃশব্দ। মানে এগুলো ভবিষ্যতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আন্তর্জাতিক রিভার হলো 54টা, প্রত্যেকটি নদীতে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছে, এবং কোনো কোনোটা কমপ্লিট। এটা কার্যকর করা খালি এখন সময়ের ব্যাপার। এইগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু সেইটা এমনভাবে করতে হবে যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনার দেখেন যে আরেকটা হলো যে বাংলাদেশের সীমান্তে বেগম খালেদা জিয়ার সরকার যখন ছিল তখন একটা লিস্ট দিছিল আমাদের বিডিআর এর পক্ষ থেকে, যে বিডিআরকে খাসি করে এখন বিজিবি বানাইছে। তো এই বিডিআর চিফ ছিলেন তখন সম্ভবত জেনারেল জাহাঙ্গীর। তো তিনি একটা লিস্ট দিছিলেন, বেগম খালেদা জিয়া যখন দিল্লি সফরে গেলেন তো লিস্টে দিয়ে দিলেন যে 125টা ফ্যান্সি ডিলের ফ্যাক্টরি করেছেন আপনারা বাংলাদেশের সীমান্তে, এবং এই ফ্যান্সি ডিল শুধুমাত্র একটা দেশে বাজারজাত করা হয়, সেই দেশটা হলো বাংলাদেশ। কেন এই ফ্যান্সি ডিল কারখানাগুলো দয়া করে বন্ধ করেন? অর্থাৎ মাদকের যে ব্যাপারে গভর্নমেন্ট বলতেছে, প্রধানমন্ত্রী বলতেছে মাদকের উপর জিরো টলারেন্স, তো মাদক নিয়ন্ত্রণ করতে লাগে ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। এটাও একটা চ্যালেঞ্জ আপনাকে, কীভাবে করবেন আপনি। সীমান্ত কিলিং, পৃথিবীর ইতিহাসে ইসরায়েল আর গাজার সীমান্তের বাইরে এরকম হিংস্র সীমান্ত আপনি আর কোথাও পাবেন না। তো এইগুলো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আর একটা হলো চোরাচালান বাংলাদেশের লোকদের দোষ হয় গরু টুরু আনে বলে, কিন্তু গরু এখন আনা বাদ দিয়ে দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমার বক্তব্যটা হলো যে এইখানে জিয়াউর রহমানের সময় একটা কৌশলের কথা বলতে পারি আপনাকে। জিয়াউর রহমানের সময় গঙ্গা চুক্তি নিয়ে একটা বিপদে পড়ছিলেন, তবে তখনকার একটা সুবিধা ছিল যে তখন মোরারজি দেশের মতো নৈয়ায়িক ব্রাহ্মণ ভারতের রাষ্ট্রক্ষমতাধীন আদর্শবাদী লোক ছিলেন, তিনি নরেন্দ্র মোদীর মতো কসাই ছিলেন না। তো এই সময়ও একটা কাজ করতে হয়েছিল জিয়াউর রহমানকে, এবং সেটা মৌলানা ভাসানী বললেন যে আমি একটা লং মার্চ করবো, তারপরে দায়িত্ব তোমার। মৌলানা ভাসানী ফারাক্কা লং মার্চ করলেন 16ই মে 1976 সাল। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ কোন দিকে যাবে, কি করা উচিত, সেই নির্দেশনা মৌলানা ভাসানী ওই দিনই দিয়ে দিলেন। এবং এই লং মার্চের পরে যেটা করা হলো সেটা হলো যে কাগজপত্রগুলো নিয়ে জাতিসংঘে পৌঁছায় দিয়েছে জিয়াউর রহমান। এম.এইচ খান ছিলেন আমাদের তখনকার পানি সম্পদ দায়িত্বে, নৌবাহিনীর প্রধান। ইন্ডিয়া ওই প্রথম নাকে খত দিয়ে বললো যে এটা দ্বিপাক্ষিক সমস্যা, আমরা বাইরে নিজেরা দুই ভাই বসে করে ফেলাবো, দয়া করে এখান থেকে এটা প্রত্যাহার করেন। জাতিসংঘের তত্ত্বাবধানে দুই ভাই একমত হয়ে ফিরে আসলো, এবং সেইবারই প্রথম একমাত্র একটা সম্মানজনক পানি চুক্তি সম্পাদিত হয়েছিল। কাজে ইন্ডিয়ার সাথে যখন আপনি নতজানু ভাব দেখাতে যাবেন তখন ইন্ডিয়া আপনার ঘাড়ে চড়বে। ইন্ডিয়াকে ওই কাজ করতে হবে যেটা সে বোঝে ভাষাটা, অর্থাৎ ইন্ডিয়া হলো দুর্বলের বাপ, আর শক্তিশালী যে সবল যে তাকে একটু মানে সমীহ করে আর কি। এটা হলো ইন্ডিয়ান পলিসির সিস্টেম, চাণক্য নীতি। তো এই চাণক্য পলিটিক্সের মোকাবেলা করার জন্য ওই কৌশলগুলো আমাদের নিতে হবে, জিয়াউর রহমানের কৌশল। এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের একটা বড় চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারলাম। আরেকটা হলো যে চীনের রাষ্ট্রদূত আজকে যে কথাটা বলেছে যে বাংলাদেশের আর ইন্ডিয়া বা চীনের সম্পর্কের মধ্যে তৃতীয় দেশের কোন হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। সাংঘাতিক একটা অ্যালার্মিং কথা বলেছেন তিনি।
তো এখন আপনাকে তিনটা মানে দানবীয় শক্তির মোকাবেলা, একটা হলো শয়তানের দিক থেকে পৃথিবীতে সেরা, এটা হলো ইন্ডিয়া, আরেকটা হলো টাকা পয়সার দিক দিয়ে পৃথিবীর সেরা চীন, আরেকটা হলো বিশ্ব মাস্তান আপনার আমেরিকাকে মোকাবেলা করে। তিনটাকে মোকাবেলা করতে হবে ভারসাম্য বজায় রেখে, যাতে আপনার সিচুয়েশনটা সবাই উইন উইন মনে করে আর কি। আমি বলেছি না যে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে, যুদ্ধ ঘোষণার দরকার নেই। ভারত আপনার প্রতিবেশী, এই প্রতিবেশী আপনি বদলাইতে পারেন না। আপনি বন্ধু চয়েসের ক্ষেত্রে নিজস্ব চয়েসকে কাজে লাগাইতে পারেন। অতএব আমাদেরকে কৌশলের সঙ্গে এগোতে, আমি মনে করি যে তার আমাদের প্রধানমন্ত্রী যতটুকু দেখলাম তার বিভিন্ন ভাষণ এবং তিনি যে প্রেস কনফারেন্সটা করছিলেন ইলেকশনে জেতার পরে, সেখানে তিনি খুব সুন্দর সংক্ষিপ্ত সবার আগে বাংলাদেশে একটা কথা বলে দিয়েছে, ভারতের সাথে আপনার সম্পর্ক কি হবে, আমার জাতীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য যতটুকু দরকার সেইটুকু। এইটাই হলো তার আলো। অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, যে কৌশলী তিন শক্তির সাথে তিন পরাশক্তির সাথে বারবার যেহেতু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ আসছে, জিয়াউর রহমান সাহেবের সময় স্নায়ু যুদ্ধের শেষ প্রান্ত কিন্তু দুটো বড় পক্ষ ছিল, সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং পানি চুক্তি যেটা উনি বললেন যে ওটা একটা প্রথম সাফল্য দেখা দিয়েছে, যদিও রিনিউয়েবল ক্লজগুলো পরবর্তীতে ওইভাবে কার্যকর করা যায়নি। কিন্তু উনি ভারত সফর করেছিলেন, মোরারজি দেশাই তাকে অত্যন্ত ভালো দিয়েছিলেন, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং স্বাধীনতার ঘোষক শব্দটাও সেখানে উল্লেখ করা হয়েছিল তাদের, যে নীলাম সঞ্জীব রেড্ডি তাদের আছে। দেখেন ওই সম্পর্কের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে সার্কের অগ্রগামী হতে পেরেছিলেন জিয়াউর রহমান, যে বড় একটা শক্তি এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আছে, অতএব তার একটা আলাপ আলোচনা ছাড়া এটা করা যাবে না। একই জিয়াউর রহমানের সময় তখন তো আমরা শেপ করার মতো অবস্থায় ছিলাম না, শিকদার ভাই তো বলতে পারবেন, চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলো, প্রচুর চীনের ব্লেড, প্রচুর, তারপরে মেন্টেল ওই যে হ্যাজাকলাইট বাতানোর, আমাদের গ্রেট ওয়াল কলম ভরে গেল, মানে সস্তায় যেগুলো পাওয়া যায় বাজার ভরে গেল। তখন আমরা ভারতের এই তোপা যেটা, সেটা মানে আমি ব্লেডের উদাহরণ দিলাম যেটা তখন ছোট, কলমটা মনে আছে। একই জিয়াউর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু সম্পর্ক উন্নয়নে আগ্রহী ছিলেন, তিনি বলেছিলেন, এবং মনে আছে যে বড় প্রথম ঋণ সাহায্য যুক্তরাষ্ট্র থেকে ওই সময় আসে। উনি জাতিসংঘে একটা বিপ্লবী বক্তৃতা দিয়েছিলেন যে তৃতীয় বিশ্বের দেশগুলো, তখন থার্ড ওয়ার্ল্ড বলা হতো, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বেশ সময়ও দিয়েছিল, কৃষিতেও বেশ কিছু সহায়তা পাওয়া গিয়েছিল, এবং একটা মার্কিন টেলিভিশনে তার সাক্ষাৎকারও পাওয়া যায় যে উনি ওনার অবস্থান ব্যক্ত করছেন। খেয়াল করে দেখেন, উনি প্রতিবেশী তখন টার্বুলেন্ট টাইম, আপনি মনে আছে যে লেট 70s-এ, তো বলার অপেক্ষায় রাখে না, উনি ভারত সফর করেছেন, ভারতের সঙ্গে পানি চুক্তির একটা অবস্থানে গেছেন, উনি একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছেন, চীনে গেছেন, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছেন। আমরা পররাষ্ট্রনীতিতে অনেক ধরনের কথা বলবো, যেটা রাজনৈতিক তাৎপর্য থাকতেই পারে, রাজনীতিতে আমরা মানুষকে উজ্জীবিত রাখি, কিন্তু মনে রাখতে হবে আমার সবচাইতে যেটা ওনার বড় টেক, উনি সংবাদ সম্মেলনে যেটা বলেছেন যে বহুপাক্ষিক কূটনীতি, উনি স্বল্পপাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মায়ের মতো বাবার মতো স্বল্পপাক মানুষ, ফলে যেটুকু কথা উনি বলছেন সে চিন্তা ভাবনা করে বলছেন। আমি যেটা বারবার বুঝতে পারছি উনি বহুপাক্ষিক কূটনীতির ব্যাপারে, এই কূটনীতি কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন লোক করবেন? একটা দেশে থাকে মাত্র কয়েকজন কূটনীতি, 4জন 5জন, আরও অন্য সাপোর্ট স্টাফ, এরাই করবেন না। আপনাকে কূটনীতির সক্ষম হতে হবে। আমরা অনেক বক্তৃতা দিতে পারি, অনেক বিবৃতি দিতে পারি, তাতে আমাদের কূটনৈতিক সক্ষমতা বোঝায় না, এবং কয়েকজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তি দিয়ে আমরা কূটনীতি বোঝাচ্ছি না। আমাদের প্রচুর ট্র্যাক্টর কাজ করতে হবে জনগণের সাথে জনগণের, ওনার মতো কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের সঙ্গে আরেক বুদ্ধিজীবীদের, ভারতের কোনো বুদ্ধিজীবীদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় কিনা, ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে আমরা কথা বলতে পারি কিনা, তাদের কবি সাহিত্যিক অধ্যাপক বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয় কিনা, এই যে ক্ষমতাসীন দল, তার বাইরে ভারতে আরও তো শত শত দল আছে, আঞ্চলিক দল আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় কিনা। একই রকম চীনের ক্ষেত্রে বলতে পারি, অন্যদের ক্ষেত্রে বলতে পারি। দেখেন প্রত্যেকের স্বার্থ দেখে। চীন ইতিমধ্যে ইসলামপন্থী দলগুলোকে একাধিকবার নিয়ে গেছে চীন সফরে, তাহলে কি এখন বিএনপিকে বলবে যে তুমি ওকে বেশিবার নিয়ে গেছো, আমাকে আর 2বার নিয়ে গেলে আমি সম্পর্ক স্থাপন করব? এটা বিএনপিকে দেখতে হবে যে তাদের আসল উদ্দেশ্যটা কি, এতবার তাদেরকে নিয়ে গেছে কেন। নিশ্চয়ই তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়ে শর্তগুলো কি দিয়েছে, ইন্দো প্যাসিফিক, যেটা নিয়ে আমরা গত মেয়াদে ভালো করে আলোচনাই করতে পারিনি, টেলিভিশনে 2-3 লাইন আলোচনা করার পর আমাদের থেমে যেতে হতো। উনি বলেছেন যে চুক্তিগুলো স্বাক্ষর করেছিল বাস্তবায়ন করো, না করাগুলো করো, সামরিক চুক্তি সহ। অতএব আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে, এবং আমরা একেবারে অকৃতি অধম সাধারণ জনগণ হিসেবে বলতে পারি মালদ্বীপ একটা ভালো আমার মনে চয়েস বা অপশন, যদি সরকার প্রধানের কাছে আমাদের এই সামান্য অনুরোধ যদি পৌঁছায়, তারপরে তো অন্যান্য দেশ তিনি বুঝে শুনে নিশ্চয় যাবেন। এবং আমাদের কাজ হবে প্রফিট ম্যাক্সিমাইজ করা। আপনি যেখান থেকে আপনার রাষ্ট্রের জন্য প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন, একই সঙ্গে মনে রাখতে হবে যে আপনার একটা মানবিক দায়িত্ব আছে, আপনার একটা বৈশ্বিক দায়িত্ব আছে। সবসময় প্রফিটের জন্য আপনি কূটনীতি করবেন, সারাদিন অর্থনৈতিক কূটনীতির কথা বলবেন, আপনার কি অন্য কোনো কাব্যিক দায়িত্ব নেই, আপনার কোনো মানবাধিকারের দায়িত্ব নেই, মনুষ্যত্বের কোনো দায়িত্ব নেই বিশ্বের প্রতি, দক্ষিণ এশিয়ার প্রতি, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতি? বাংলাদেশকে সেই জানানটাও দিতে হবে। এই সরকার কেবল টাকা, আমার যেখানে বাণিজ্য সুবিধা হয়, এর বাইরে এসে তাকে মানবিকতার কথা বলতে হবে, সংহতির কথা বলতে হবে, এবং এইটা করতে গেলে
এই যে দেশীয় যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি, যে কথাটা বলে আমরা একেবারেই বলিনি যুবনীতি, বিরাট যুব সম্প্রদায়, এই যুবনীতি তৈরি করা, শিক্ষা নিয়ে গত সরকার আমাদের হতাশ করেছেন, শিক্ষা এগুলো যত আমরা জোরালো করতে পারবো ততই কিন্তু পররাষ্ট্রনীতিতে সাফল্য আসবে। আমি একটু যোগ করি বলে যাওয়ার আগে, মৌলানা ভাসানের লং মার্চের পর ইন্দিরা গান্ধী কিন্তু তাকে একটা চিঠিও লিখেছিলেন অনুরোধ করে, যে তার মানে এই চিঠি আপনি কতদিন পাননি এরকম চিঠি, যে আপনি আমার পিতার সঙ্গে পিতামহের সঙ্গে রাজনীতি করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমারও পানির দরকার, আপনাদের দরকার, আমি যদি সারাংশ করি এটা আপনি প্রত্যাহার করে নেন এই আন্দোলনটা বা আপনি এই লং মার্চটা। তার মানে একজন নেতা আর একজন নেতাকে সম্মান দিচ্ছেন, তো সেই সম্মানের জায়গায় আমাদের ফিরে যেতে হবে। অনুষ্ঠানে একেবারে আমি একটা লাইন বলে দিই, সেটা হলো যে ভারতের আমাদের অভিযোগগুলো কার বিরুদ্ধে? আমাদের অভিযোগগুলো ভারতের শাসকদের বিরুদ্ধে। আমাদের অভিযোগগুলো হলো ভারতের এই রয়ের বিরুদ্ধে, কিন্তু ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই। আমরা যেটা বলছি দীর্ঘদিন ধরে জনগণের সাথে জনগণের সম্পর্ক, ভাই যেটা বললো, জনগণের সাথে সম্পর্ক এক্সচেঞ্জ করতে হবে, মানসিক চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করতে হবে। আরেকটা হলো যে ভারতকে শুধু না, দক্ষিণ এশিয়াকে শান্ত সুশৃঙ্খল রাখার একটা বড় ধরনের কাজ জিয়াউর রহমান করে দিয়েছিলেন, সেটা হলো সার্ক। এইটাকে পুনরুজ্জীবন করতে হবে যে কোনো কৌশল। অনুষ্ঠান একেবারে শেষে চারজনের কাছে একটি মন্তব্য শুনে শেষ করবো। বজলুর রশিদ ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ 18 মাস পরে নিজের কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আশরাফ কায়সার বলছিলেন তার শুরুটা দারুণ ছিল, শেষটাও দারুণ ছিল। খুব সংক্ষেপে তার এই যে ইনিংসটাকে আপনি কিভাবে দেখেন, যদি এভাবে বলি, কর্মস্থলে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন মানে বিখ্যাত ব্যক্তি এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী তিনি। কাজে তার সম্পর্কে, তিনি নোবেল বিজয়ী, গ্রামীণ ব্যাংক যেভাবে চলে সেইটা খুব ভালো দক্ষতার সাথে তিনি পরিচালনা করতে পারেন। তো এনজিও পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনা করা দুই জিনিস। কাজে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এনজিও পরিচালনা করার ক্ষেত্রে উনি যেরকম দক্ষতা এবং সাফল্য অর্জন করেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই ধরনের ব্যর্থতার যে পরিচয়, সেই পরিচয়টা দিয়েছেন। কারণ উনি ওনার কর্মস্থলে যাবেন, সেটাই স্বাভাবিক। যতদিন দায়িত্বে ছিলেন, দায়িত্ব পালন করেছেন, এখন কর্মসংস্থানে কর্মস্থলে যাবেন, তার সেটাই স্বাভাবিক, সেখানে গিয়েছেন। আমি এই জায়গায় দুইটা একটু কথা বলতে চাই। এখানে আমাদের যেটা হলো যে আমরা ভারতকে কি দৃষ্টিতে দেখব, একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে দেখা দরকার। একটা সাম্রাজ্যবাদী দেশ অপর দেশের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন থাকে, কিন্তু আমাদের এখানে ভারত বিরোধিতা যেটা করা হয় সেটা হলো যে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে, একটা ভারত সাম্রাজ্যবাদী রাষ্ট্র না, একটা হিন্দু রাষ্ট্র হিসেবে। সেই জন্য আমরা বলছি যে ভারত সরকার এবং রাষ্ট্র আর ভারতের জনগণ আমাদের বন্ধু, সেখানে অপ্রেসড পিপুল আছে, সেই দৃষ্টিতে দেখা দরকার। আর তিস্তার পানি বা যে 54টা নদী যেটা ভারত থেকে আসছে, আন্তর্জাতিক নদী, সেইটার আন্তর্জাতিক যে নদী কনভেনশন আছে সেটা স্বাক্ষর না করলে কিন্তু আন্তর্জাতিক আদালত আপনি দিতে পারবেন না। এখন 25টা দেশ সেটা স্বাক্ষর করলে পরে সেটা কনভেনশন আকারে আইন হিসেবে রূপ নেয়। একটা দেশ এখনো বাকি আছে, বাংলাদেশ কিন্তু বিগত দিনে করে নাই। তো বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেটা করে নাই। এখন সেই কনভেনশনে স্বাক্ষর না করলে, দ্বিপাক্ষিকভাবে না হলে আপনি আন্তর্জাতিক আদালতে যেতে পারবেন না। কাজে সেই কনভেনশনটাও স্বাক্ষর করা দরকার বলে আমি মনে করি। তা না হলে কিন্তু আমরা সেই অধিকারটা সেটা আদায় করতে পারবো না। জি, হাতে একেবারে সময় নেই। কবি আব্দুল হাসিদের এই যে কর্মস্থলে ফিরলেন ডক্টর ইউনূস, ছোট্ট করে কিভাবে? আমি প্রফেসর ইউনূসের প্রতি, আমার নিজের লেখা বই আছে প্রফেসর ইউনূসকে নিয়ে, যদিও বইটা তাকে কোনোদিনই হাতে তুলে দিতে পারিনি, কারণ আগে দিতে পারিনি, বইটা ব্যান করে দিয়েছিল গভর্নমেন্ট, আর পরে দিতে পারেনি। শফিকুল আলম নামে একজন প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি আবার এতই পোত পাকা যে বই তার দেওয়ারও সাহস হয়নি। বইটা উৎসর্গ করা কাকে? বইটা উৎসর্গ করা বাংলাদেশের নির্যাতিত জনগণকে। তো যাই এই প্রফেসর ইউনূস, কিন্তু আমি তার যথেষ্ট সমালোচনাও করি। তো সেইটা আমি মনে করি যে প্রফেসর ইউনূসের ঘাড়ে ঐতিহাসিক যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তিনি হয়তো তা যথাযথভাবে পালন করতে পারেন নাই, তাই বলে তিনি সর্বাংশে ব্যর্থ হয়েছেন আমি সেটা মনে করি না। জি, অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। না, আমিও কবি আব্দুল হাই শিকদারের সঙ্গে, যে আমরা যেহেতু অনেক বড় প্রেক্ষাপট থেকে দেখি আমাদের অনেক সমালোচনার চোখ থাকে, অনেক জানার থাকে, তিনি তার মতো চেষ্টা করেছেন এবং তিনি যে 3টা বিষয় করেছেন, নির্বাচনটা তিনি অনুষ্ঠান করে গেছেন, বিচারের প্রক্রিয়াটা শুরু করছেন, যদিও সেটা নিয়ে আমাদের হয়তো পর্যবেক্ষণ আছে, এবং সংস্কার তো তার পক্ষে করা সম্ভব ছিল না, কিন্তু একটা কাঠামো করার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলো যেখানে মুখ দেখা দেখেই থাকে না। তবে ভালো হতো যদি তার উপদেষ্টারা আরও সক্রিয় থাকতেন, অন্তত 6-7 জনকে আমরা কোনো কাজের মধ্যেই দেখিনি, মানে সেটা আমাদেরকে পীড়া দিয়েছে। কিন্তু ব্যক্তি হিসাবে তিনি সম্মানীয় মানুষ, তিনি বিশ্ব নাগরিক একজন। আমি এখনো মনে করি যতদিন তিনি সক্রিয় আছেন, এই সরকারও প্রয়োজনে তাকে যদি কূটনৈতিকভাবে বা আরও আন্তর্জাতিকভাবে কোনো কাজে তার সহযোগিতা প্রয়োজন হয়, আমি সেটাও মনে করি যে তিনি নিশ্চয়ই সহযোগিতা করতে উদ্যোগী হবে এবং সরকারও নিশ্চয়ই তার কাছ থেকে। যে নোবেল জয়ের জন্য তিনি তো স্মরণীয় হয়ে থাকবেন, নির্বাচনের জন্য কি তিনি স্মরণীয় হয়ে থাকবেন কিনা?
দেখুন, তার কাছে আমাদের যা প্রত্যাশা ছিল এবং তাকে আমরা যেভাবে দেখছিলাম সেই অনুযায়ী আমি বলবো আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। উনি অনেক ক্ষেত্রে হতাশ করেছেন। আমি এই অংশে সময় কম নিয়ে অন্য একটা বিষয় আপনাকে বলি। বিএনপি সরকারের জন্য সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে কালচার, সংস্কৃতি। কেননা আপনি 15 বছরের যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেখানে কালচারাল ফ্যাসিস্টদের ব্যাপক ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তারা এই বয়ানটি দাঁড় করিয়েছেন যে একটি অনির্বাচিত স্বৈরাচারী সরকারের কোনো বিকল্প নাই, একটা স্বৈরাচারী মানুষেরও কোনো বিকল্প নাই। দেখুন, কালচারে কারা বিলং করে? কবি, সাহিত্যিক, আব্দুল্লাহ সিকদারের মতো কবি, সাহিত্যিক, গায়ক। সিকদার ভাই যদিও তার ঠিক ভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু আমি অনেক সিরিয়াস নোট বলছি যে বিএনপির কালচারের জানাশোনা খুব কম, তাদের দলে কালচারাল অঙ্গনের মানুষের উপস্থিতি খুব কম, এবং তাদেরকে উপলব্ধি করতে হবে এর গুরুত্ব কী। কেননা আপনি একটু আগে রাজনৈতিক অঙ্গনের কথা বললেন না, সেই আন্দোলনের চেয়েও এই যে সফট বয়ান যারা হাসিনার পক্ষে তৈরি করেছিল, আওয়ামী লীগের পক্ষে, তারা আবার মাথাচাড়া দিচ্ছে নির্বাচিত সরকারের সুযোগ বুঝে। বিএনপিকে খুব সুন্দর করে এই সমস্যাটির মোকাবেলা করতে হবে। কারণ আমরা যে এতক্ষণ স্বপ্ন দেখলাম তারেক রহমানের পক্ষে অথবা বিএনপির শাসনে, তার কোনো কিছুই পূরণ হবে না যদি আপনি সফট ন্যারেটিভ, কালচারাল বয়ানটি ঠিক করতে না পারেন। না হলে যেটি হবে যে যারা বিকৃত করে, যারা একটি দলের ন্যারেটিভ তৈরি করে, দুঃশাসনের পক্ষে বয়ান তৈরি করে, তারা কিন্তু আমাদের আবার সামনে লাইমলাইটে চলে আসবে। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আছে এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।